এক্সট্রা চাবি নেই? বাবার রুমে দেখতে হবে। জলদি দাও, আমি অপেক্ষা করছি। নিশু ও তারেক সাহেবের ঘরে গিয়ে অনেক খুঁজে চাবি নিয়ে এলো। রবিন চাবিটা হাতে নিয়ে নিঃশব্দে ইশুয়ার রুমের দরজাটা খুলে ভেতরে ঢুকলো। উপর হয়ে শুয়ে আছে ইশুয়া, চোখ মুখ ফুলে বার্গার হয়ে আছে, ফর্সা গালগুলো লাল হয়ে আছে স্পষ্ট। ইশুয়া গভীর ঘুমে বিভোর। রবিন ইশুয়ার মাথার কাছে বসলো। ইশুয়ার মুখপানে চেয়ে রইল অপলক। তারপর ইশুয়ার মাথায় হাত রাখে, চুলে বিলি কেটে দেয়। ইশুয়া ঘুমের মাঝে যেন আরাম পাচ্ছে। এপাশ থেকে ওপাশে ফিরে আবার ঘুমিয়ে গেল। রবিন ইশুয়ার কানের কাছে ঠোঁট লাগিয়ে বলল, মিস অধ্যাপিকা। ইশুয়া ঘুমের মাঝেই জবাব দিল, আপনি আমাকে ঘুমিয়েও শান্তি দেবেন না? না, এইবার থেকে 24 আওয়ার্স অশান্তিতে জ্বলবেন আপনি। একবার শুধু আমার বাড়িতে চলুন। ইশুয়ার ঘুম ভেঙে গেল। হুট করে উঠে বসে। সামনে রবিনকে দেখে ভরকে যায় সে। সকালের ঘটনা মনে পড়তেই চেঁচিয়ে ওঠে, এখানে কি চাই? আমার রুমে কি করছেন আপনি? কিভাবে ঢুকেছেন? আরে আস্তে আস্তে, তুমি কি আমাকে প্রথম দিনেই শ্বশুর বাড়িতে লজ্জায় ফেলবে নাকি? ইশুয়া রবিনের হাতের তালুতে কামড় বসিয়ে দিল। রবিন ব্যথা পেয়ে হাত সরিয়ে নেয়। ইশুয়া রেগে উঠে দাঁড়ায়। রবিন ইশুয়ার যেখানটায় কামড় দিয়েছিল সেখানে চুমু খায়। তারপর ইশুয়ার দিকে তাকিয়ে বলে, কবুল বলার আগেই লাভ বাইট দিলে? ইশুয়া হা করে তার দেখিয়ে বলে, আসুন, আর একটা দিই। মিস অধ্যাপিকাকে এখন পিচ্ছি পিচ্ছি মনে হচ্ছে। ওফ, বিরক্তিকর। সবে তো শুরু হলো ম্যাম। এই বের হন তো আমার রুম থেকে। আপনাকে আমার আর সহ্য হচ্ছে না। বের তো হবই। আর শত হোক, বউ নিয়ে প্রথম রাত তো আর শ্বশুর বাড়িতে থাকা যায় না। একটা কাজ করো তো, জলদি রেডি হয়ে নাও। রেডি হব মানে? নিচে কাজী সাহেব অপেক্ষা করছে, জলদি তৈরি হয়ে এসে কবুলটা পরে নাও। কি? কেন, কি বলেছি শোনোনি? বুঝলাম না। আমাদের দুই ফ্যামিলি আমাদের রেজিস্ট্রি মেনে নিয়েছে। এখন শুধু আমার আর তোমার কবুল বলে বাসর করার পালা। ফালতু কথা কম বলুন। কিসের কাজে, কিসের বিয়ে? সিক্রেট করো না ইসোয়া। সকাল থেকে সহ্য করেছি সব, তাই বলে ভাববেন না আপনি যা বলবেন তাই হবে। হ্যাঁ, সেটাই হবে। না, হবে না। আমার লাইফ, আমার মর্জি। রবিন ইশুয়ার কথায় ক্ষেপে যায়। রেগে ইশুয়ার হাত চেপে ধরে। আমাকে রাগিও না ইসোয়া, অনেক ভালোবাসি, হারাতে পারবো না তোমাকে। ভালোবাসার মানুষকে ঠকানো যায় না। আপনি তো আমাকে ঠকিয়েছেন। রবিন এইবার হাত মুড়িয়ে পেছন চেপে ধরে। এই মেয়ে, ভালো করে বলছি তা বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? ইশুয়া ব্যথায় কুকিয়ে ওঠে। আহ, ব্যথা পাচ্ছি আমি। আমার খারাপ রূপটা বের করে এনো না, জলদি তৈরি হয়ে নিচে এসো। ইশুয়া রবিনকে সজোরে ধাক্কা মারে। মগের মূল্য নাকি? যা বলবেন তা করতে হবে। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু ইসোয়া। আপনি তো লিমিট ছাড়িয়ে গেছেন। রবিন রেগে যায় প্রচন্ড। না, এভাবে বুঝালে হবে না, অন্য টেকনিক ইউজ করতে হবে। হঠাৎ রবিনের মাথায় একটা বুদ্ধি এলো। রবিন এগিয়ে গিয়ে দরজা লক করে। তারপর ইশুয়ার দিকে এক পা এক পা এগোতে থাকে। ইশুয়া রবিনের আচরণে শুকনো ঢোক গিলল। কি 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 করছেন? আপনি যখন আমার সাথে কবুল পরে আমার বাড়িতে যেতে চাচ্ছেন না, তাহলে আমাকে বাসর ঘরটা এখানেই সেরে ফেলতে হচ্ছে। ছি ছি ছি। কি ছি? হ্যাঁ, আপনার কি মনে হয় আমি কাপুরুষ? বিয়ের দিনই বউকে ছেড়ে বাড়িতে গিয়ে কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে পড়ব? কি বলছেন এসব? রবিন বুঝতে পারছে ইশুয়া গলতে শুরু করেছে, তাই টেকনিকটাকে সে আরো ভালোভাবে ব্যবহার করার সিদ্ধান্ত নিল। রবিন তার পাঞ্জাবির উপরে দুটো বোতাম খুলতে লাগলো। দেখুন। দেখাও, দেখতেই তো চাচ্ছি, আমি তো রেডি। ইস, কি বাজে কথাবার্তা। আজ সকাল থেকে তুমি একমাত্র ব্যক্তি যার কাছে আমি পৃথিবীর সবচেয়ে বাজে কথাবার্তা ইউজ করতে পারি। আমি বলতে চাচ্ছি, আমি কিচ্ছু শুনতে চাই না, আমার এখন কিছু শোনার টাইম নেই। এখন আমি আমার বউকে আদর করব। ইশুয়া চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসছে। রবিন কি সত্যিই কিছু করে বসবে নাকি? ভয়ে কলিজার পানি শুকিয়ে গেল। রবিন ও ইশুয়ার ভয়টাকে বাড়িয়ে দিতে সামনে এগোতে থাকে। স্টপ ইট। কি? আপনি কি চান বলুন, সেটাই হবে। এই তো আমার ভালো বউ,
শোনো, 5 মিনিটের মধ্যে একটা সুতি কাপড় পরে নিচে চলে আসো, আমরা অপেক্ষা করছি। আমাকে রেহাই দিন, আমার ভালো লাগছে না এসব। আচ্ছা, তোমার শাড়ি পরতে ভালো লাগছিল না তো? আমি পরিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। কেন এমন করছেন? ভালোবাসি তাই, যা বলছি তা করো। আর হ্যাঁ, আঙ্কেল আন্টির সামনে বিয়ে নিয়ে কোনো ধরনের অশান্তি করো না, তাদের সামনে দ্বিমত পোষণ করো না ভুল করেও, তারা যাতে মনে করে তুমিও বিয়েটা মেনে নিয়েছো। মনে থাকবে? হুম। রবিন ইশুয়াকে তৈরি হতে বলে ড্রয়িং রুমে চলে আসে। ইশুয়া হালকা পিঙ্ক কালারের একটা শাড়ি পরে রবিনের কথা মতো নিচে নেমে আসে। ঝুঁকমা বেগমও মেয়েকে কিছুক্ষণ বুঝিয়ে সান্ত্বনা দেন। তারেক সাহেব যথাসাধ্য চেষ্টা করেন মেয়েকে বুঝাতে। তারপর হালকা খাওয়া দাওয়া করে কাজী সাহেব ইশু আর রবিনের বিয়ে পড়ান। খুব সুন্দরভাবে ইশু আর রবিনের বিয়ে সম্পন্ন হয়। তারপর রবিনদের বাড়ি ফেরার পর্ব এলো। নিশু আর মাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদলো ইশুয়া। আজ বাড়িটা সত্যিই ফাঁকা ফাঁকা লাগবে নিশুয়ার কাছে। ইশুয়ার বুকটাও ফেটে যাচ্ছে কষ্টে, কিন্তু কিছুই করার নেই। বিয়ের পর বাবার বাড়িতেই ঠাঁই হয় না কোনো মেয়েরই। আফজাল সাহেব অনেক বুঝিয়ে ইশুয়াকে নিয়ে বাড়ির পথে রওনা দিলেন। শাহেদ আর রিদিমা ডাইনিং টেবিলে মুখোমুখি 2 চেয়ারে বসে আছেন। কি দিয়ে কথা শুরু করবে কেউই বুঝতে পারছে না। এভাবে এখানে নিয়ে আসার মানে কি? আমাদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করুন। আর তাছাড়া আমার জানা মতে এই সময়টা আপনার কাজের মধ্যে পড়ে না। আমার ব্যাপারে খোঁজও রাখেন দেখছি। গোয়েন্দা বিভাগের হেড বলে কথা। বুঝলাম না। বুঝিয়ে বলার জন্যই আজ এখানে নিয়ে আসা। কি বলবেন একটু জলদি বলুন, আমার বাড়িতে খুব ইম্পর্টেন্ট কাজ আছে, সময় মতো পৌঁছাতে হবে। আমার জন্য আগের মতো আর আলাদা করে এখন আর সময় রাখা হয় না বুঝি। না, রীতিমাতে অনেক চেঞ্জ এসেছে। জানি। এই দিদিমাকে ভাঙাও যায় না, মচকানোও যায় না। কাজের কথা বলুন। অনেক সময় নিয়ে বলতে হবে। আমি কি আপনার জীবনের একটা দিন ধার নিতে পারি? একটা দিন? লং টাইম। জানি আপনি ব্যস্ত লোক। রিদিমা উঠতে উঠতে বলল, এখন আমাকে বেরোতে হবে, ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে। আপনাকে আমি জানিয়ে দেব ফোনে কখন দেখা করা সম্ভব। আরেকটু বসুন, শিলা আপনার জন্য কফি করতে গিয়েছে। অন্য একদিন সব হবে, কথাও কফিও। রিদিমা তড়িঘড়ি করে বেরিয়ে আসলো শাহেদের বাড়ি থেকে। এতক্ষণ যেন শ্বাসটা আটকে রেখেছিল সে। এই একটা মাত্র ব্যক্তি চাইলেই রিদিমাকে ভেতর থেকে পুরো নাড়িয়ে দিতে পারে। তাই রিদিমা এখনই এত সহজে গলে যেতে চায় না। আজকের এই রিদিমাকে তৈরি করতে তার অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। চৌধুরী বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে ইশুয়া। রবিন, শুভ আর নয়ন বাড়ির বাইরে দাঁড়িয়ে হাসি ঠাট্টা করছিল। ইশুয়াকে দরজায় দাঁড় করিয়ে গেছেন আফজল সাহেব। নতুন বউ বলে কথা, হালকা মিষ্টি মুখ করা ছাড়া কি আর গৃহপ্রবেশ করানো যায়? ইশুয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব বোর হচ্ছিল। তার ঠিক কয়েক হাত পেছনেই দাঁড়িয়েছিল রবিন, শুভ আর নয়ন। হ্যাঁ রে দোস্ত, এখন ওনাকে কি বলে সম্বোধন করবো আমরা? তাই তো। সিম্পল, বাড়িতে ভাবি, ভার্সিটিতে ম্যাম। ভার্সিটির চাকরিটা করবি কি নাকি? ইশুয়া চাইলেই করতে পারে, এভাবেই অনেক জোর জবরদস্তি করে ফেলেছি। ওর ইচ্ছের বাইরে আর কিছু করব না রে। এই সিদ্ধান্তটা তুই ঠিক নিয়েছিস দোস্ত। মেয়েটা অনেক সহ্য করেছে। ওনাকে কয়টা দিন সময় দে নিজেকে সামলাতে। তা তো দিতেই হবে, না জানি কেমন ফিল করছে সকাল থেকে যা যাচ্ছে ওর ওপর দিয়ে। আফজল সাহেব বাড়িতে ঢুকে সবাইকে নিচে ডাকলেন। তারপর ইশুয়া আর রবিনের বিয়ের কথা জানান। রবিন ইশুয়ার বিয়ের সংবাদে বাড়ির সকলেই অবাকের সাথে খুশিও হলেন। খুশি হতে পারলেন না কেবল দেলোয়ার খান আর মমতা চৌধুরী। সিনথিয়ার মাথায় যেন বাজ পড়ল। মামার কাছে রবিনের আর ইশুয়ার বিয়ের কথা শুনে বদমেজাজি রূপটা তার বেরিয়েই এলো। আফজল সাহেব তার মায়ের দিকে তাকিয়ে বলল, দেখ মা, না জেনে হুট করেই আজ সকালে খাবার টেবিলে তুমি একটা সিদ্ধান্ত জানিয়ে দিলে, কিন্তু এখন যা হবার রবিনের ইচ্ছাতেই হয়েছে। এখানে ইশুয়া মামুনির কোনো দোষ নেই। ওকে কোনো ধরনের হেনস্থা করো না। মমতা চৌধুরী চিৎকার করে উঠলেন, আফজাল, ভাইজান, এমনটা করার আগে আমার মেয়েটার কথা একবার ভাবলেন না? দেখো দেলোয়ার, আমি জানতাম না কিছু, পরে জেনেছি। ধরলাম আপনি কিছু জানতেন না, জানার পর বিষয়টাকে কি ধামাচাপা দেওয়া যেত না? মানে? যেভাবে ওরা না জানিয়ে বিয়ে করে নিয়েছে সেভাবেই আমরা ওদের ডিভোর্সটা করিয়ে নিতাম। কাজী ডেকে বিয়ে পড়িয়ে বাড়িতে নিয়ে আসার কি কোনো দরকার ছিল?
মুখ সামলে কথা বল দেলোয়ার, আমার ছেলে। আফজাল সাহেব আর কিছু বলতে পারল না। মমতা চৌধুরী রেগে বলে উঠলেন। এই বিয়ে আমি মানি না। দিতি বেগম দৌড়ে আসেন শাশুড়ির কাছে। মা, বিয়েটা যখন হয়ে গেছে। বৌমা তুমি চুপ করো। এবার এগিয়ে এলেন সুরাইয়া খান। আর কত মন ভাঙবে মা? এবার তো নিজের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দেওয়া থেকে থামো, বয়স তো কম হলো না। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? দেলোয়ার খান তার স্ত্রীর দিকে তেড়ে আসেন। ঘরে যাও, মায়ের উপর একটা কথাও শুনতে চাই না আমি। সিনথিয়া নেকা কান্না শুরু করে দিল। এগিয়ে গেল মমতা চৌধুরীর দিকে। নানু, এবার আমার কি হবে? রবিন কেন এমন করলো আমার সাথে? মমতা চৌধুরী সিনথিয়ার মাথায় হাত রেখে বললেন। কাঁদে না নানু ভাই, কিছু হয়নি। এই তো এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। মমতা চৌধুরীর কথায় বাপ বেটি যেন আশ্বাস পেলেন। দেলোয়ার খান আর সিনথিয়া একে অপরের দিকে তাকিয়ে চোরা হাসি দিলেন। মমতা চৌধুরী এগিয়ে গেলেন আফজাল সাহেবের দিকে। এই মেয়েকে বউ হিসেবে আমি মানি না। ওখানে যেখান থেকে এনেছো সেখানে রেখে আসো। এতক্ষণে মুখ খুলল সিনথিয়ার ভাই আকাশ। মমতা চৌধুরীর দিকে তাকিয়ে বলল। আরে নানু, এটা কোনো মালপত্র না। একটা মানুষের জীবন নিয়ে আমাদের এভাবে খেলা করার কোনো অধিকার নেই। দেলোয়ার খান ধমকে ছেলেকে চুপ করিয়ে দিলেন। দরজায় দাঁড়িয়ে থাকা ঈশুয়ার কানে সবকিছু গেলেও বাড়ির এই কথা কাটাকাটির পর্ব রবিনদের কানে এখনো পৌঁছায়নি। লজ্জায় ঈশুয়া সোজা হয়ে দাঁড়াতে পারছে না। আজকের দিনটা ঈশুয়ার জীবনের সবচেয়ে খারাপ দিন। সকাল থেকেই কী সব ঘটে যাচ্ছে তার সাথে। এর উপর সারাদিন কিছু খায়নি, বিদায় শরীরও কাঁপছে। আর নিতে পারছিল না ঈশুয়া। তারপরও দাঁড়িয়ে আছে লোক লজ্জার ভয়ে। ঈশুয়া মনে মনে ভাবে তার কি ভুল ছিল? সে তো বিয়েটা করতে চায়নি। তাদের বাড়ির ছেলেই তো জোর করে তাকে ঠকিয়ে বিয়ে করেছে। অথচ এতগুলো কথা তাকেই শুনতে হচ্ছে। ঈশুয়ার মাথা ভনভন করে ঘুরছে, কিন্তু বাইরের থেকে ঈশুয়াকে দেখলে কেউ বলবে না এই মেয়ের শরীরটা ভালো নেই। আফজাল সাহেব জোর দিয়ে কিছু বলতেও পারছে না। মনে মনে তিনি রিধিমার অভাব ভোগ করছেন। মেয়েটা এখনো আসছে না কেন? মমতা চৌধুরী দরজায় এগিয়ে যান। এই মেয়ে বের হও বাড়ি থেকে। আমি ঈশু আমতা আমতা করতে থাকে। নানির আশ্বাসে এবার যেন সিনথিয়া আরো সাহস বাড়লো। তেড়ে আসে ঈশুয়ার দিকে। তোকে নানু বের হতে বললো না? কানে চায়নি, স্টুপিড একটা। অন্য কোনো দিন হলে চুপ থাকতো না ঈশুয়া, কিন্তু আজ কিছু বলা ঠিক হবে না তার। এমনিতেই অনেক ধৈর্যশীল এই মেয়ে। আজই প্রথম দিন এই বাড়িতে। আজকে কোনো প্রতিবাদ করা ঠিক হবে বলে মনে হচ্ছে না তার। তুই কি নিচ থেকে বের হবি নাকি চুলের মুঠি ধরে বের করব? ঈশুয়া হা করে তাকিয়ে আছে। জীবনে কেউ ওর সাথে এমন আচরণ করেনি। কাউকে নিজের সাথে খারাপ আচরণ করার সুযোগ দেয়নি সে নিজে। আফজাল সাহেব সিনথিয়াকে ধমকে উঠলেন। সিনথিয়া, কি করছো তুমি? সিনথিয়া ঈশুয়ার দিকে তাকিয়েই মামার উদ্দেশ্যে বলে ওঠেন। মামু তুমি এসব ছোট লোকদের চিনো না। ওদের কি করে সোজা করতে হয় তা আমার ভালো করেই জানা আছে। কথাটা বলেই সিনথিয়া ঈশুয়াকে যেই একটা চড় মারতে যাবে, তখনই সামনে থেকে কেউ ওর হাত ধরে ফেলে। ঈশুয়ার সারা শরীর কাঁপছে, আর নিতে পারছে না এত অপমান। শেষ রক্ষা হলো না, ঢলে পড়লো পাশে দাঁড়িয়ে থাকা রিধিমার উপর। রিধিমা এখনো এক হাতে শক্ত করে সিনথিয়ার হাতের কবজিটা ধরে আছে। ঈশুয়া তার গায়ে পড়ার সঙ্গে সঙ্গে অন্য হাত দিয়ে তাকে ধরে ফেললো। ঠিক পেছন থেকে চোখ লাল করে দাঁড়িয়ে আছে রবিন। তার চোখের আগুনে যেন ঝলসে যাবে পুরো চৌধুরী বাড়ি। রিধিমা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ওকে উপরে নিয়ে যা, ওর বিশ্রামের দরকার। রবিন সিনথিয়ার দিকে এগোতে যাবে, তখনই আবার বলে উঠল, এদিকটা আমি সামলে নিচ্ছি, তো তুই গিয়াসুকে দেখ, উপরে নিয়ে শুইয়ে দে। রবিন তার লাল চোখ দুটো দিয়ে যেন সিনথিয়াকে ওয়ার্নিং দিল। বেচারি সিনথিয়া, রিধিমা আর রবিন দুই বাঘের মুখে পড়ে তার অবস্থা এখন হিরো আলমের প্রথম স্ত্রীর মতো হলো। রবিন ঈশুয়াকে কোলে তুলে নিল। দোতলার নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো তার সিনিয়র লাইফ পার্টনার নিয়ে। আজকে থেকে তাদের নতুন জীবন শুরু হতে চলেছে। রবিন আর ঈশুয়া যাওয়ার পর রিধিমা সিনথিয়ার দিকে তাকালো। এবার বল, কি বলছিলি এতক্ষণ? সিনথিয়ার হাত শক্ত করে ধরে আছে রিধিমা, যেন হাতের হাড় ভেঙে পায়ে সহজ অবস্থা। রিধিমা হ্যাচকার মেরে হাতটা ফেলে দিল। হাত সামলে রাখবি এরপর থেকে, নয়তো হাতের জায়গায় আর হাত থাকবে না, ভেঙে গুঁড়ো করে দেব। দেলোয়ার খান এগিয়ে এসে মেয়েকে ধরলেন। মমতা চৌধুরী রিধিমার উদ্দেশ্যে বললেন, এটা তুমি কি করলে? রিধিমা তখনও সিনথিয়ার দিকে তাকিয়েছিল।
দাদিকে উদ্দেশ্য করে বলল, আপনার সাথে আমি পরে কথা বলছি, আগে আমাকে এই চ্যাপ্টারটা শেষ করতে হবে। রিধিমা এগিয়ে যায় দেলোয়ার খান আর সিনথিয়ার দিকে। তারপর কি যেন বলছিলি? ইসুয়া ছোট লোক, কি তাই তো? দেখো রিধিমা মামনি, তুমি কিছু জানো না, তাই এইভাবে আমার মেয়েকে ভুল বুঝছো। সিনথিয়া ভয়ে ছলছল চোখে তাকিয়ে আছে রিধিমার দিকে। ফুপা সাহেব, আমি এর শুরু থেকে শেষ অবধি সবটা জানি। আপাতত আমাকে আপনার এই গুণধর মেয়ের সাথে কথা বলতে দিন। আপনি চুপ থাকলেই খুশি হব, নয়তো তীর অন্যদিকে ঘোরাতে সময় লাগবে না আমার। রিধিমার কথায় সন্দেহের গন্ধ পেলেন দেলোয়ার খান। চুপ হয়ে গেলেন তিনিও। রিধিমা আবারও ফোকাস করলো সিনথিয়ার দিকে। তুই ইসুয়াকে ছোট লোক বলেছিলি না? আসল ছোট লোক তো তোরা। সিনথিয়া নীরবে চোখের জল ফেলছে। আপু, ইসুয়া মেয়েটা তো তাও নিজের বাড়ি থেকে এসেছে, তোদের বাপ বেটি তো সেটাও নেই, তো এখানে ছোট লোক কে হলো বলবি? কথাগুলো দেলোয়ার খান আর সিনথিয়ার গায়ে বিঁধল ও সুরাইয়া খান আর আকাশের গায়ে লাগছে না। তারা ভালো করে জানে রিধিমা যে যেমন তার সাথে ঠিক তেমন আচরণই করে। নেক্সট টাইম আমার ভাইয়ের বউয়ের সাথে এমন দুর্ব্যবহার করার মতো দুঃসাহস দেখাবি না একদম। আমি এই বিয়ে মানি না। বিয়ে হয়েছে ইসুয়া আর রবিনের, ওরা দুজনে মানলেই হলো। আমি আর আপনি মানার কে? আগের মতো ওই বেপরোয়া রয়ে গেলে তুমি। এই বংশের রক্ত শরীরে বইছে বলে কথা, পূর্বপুরুষের রক্তে এমন তেজি ছিল। মমতা চৌধুরী জানে এই মেয়ের সঙ্গে আর যাই হোক তার পেরে ওঠার সাধ্য নেই, তাই তিনি স্থান ত্যাগ করলেন। সবাই সবার কাজে গেল। সুরাইয়া খান আর দিতি চৌধুরী রান্নাঘরে আজ বিশাল আয়োজন করে রেখেছেন, সেই কাজ সামলাতেই ব্যস্ত তারা। রিধিমা আর আফজাল সাহেব কিছু নিয়ে ডিসকাস করতে বসেছে। দেলোয়ার খান এবং সিনথিয়ার প্ল্যান বেচতে যাচ্ছে একের পর এক, সে চিন্তাই তাদের রাতের ঘুম হারাম। ঈশ্বর জ্ঞান ফিরেনি 2 ঘন্টা হলো। চৌধুরী বাড়ির সবাই চিন্তিত। ফ্যামিলি ডক্টর এসে জানিয়ে গেছেন বিপি কমে যাওয়ায় জ্ঞান হারিয়েছে। চিন্তার কিছু নেই, একটু পর স্বাভাবিকভাবেই জ্ঞান ফিরবে। দিতি বেগম পোলাও, চিকেন কারি, বিফ কারি সবই রান্না করেছেন নতুন বৌমার জন্য। সাথে আছে সর্ষে ইলিশ, পটল আর ট্যাংরা মাছের তরকারি, ছোট মাছ, কামরাঙ্গার টক, পায়েস। রবিন বসে আছে খাটের কোণে, ঈশ্বর ঠিক মাথার পাশে। ঈশ্বর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিঃশব্দে চুমু খেল। ঈশ্বর মায়াবী মুখখানা খুব করে টানছে তাকে। অপলক চেয়ে আছে নববধূর মুখের দিকে। রবিনের মনে পড়ল হঠাৎ পিঠের সেই জোড়া তিলের কথা। মুহূর্তেই উষ্ণ হাওয়া বয়ে গেল শরীর জুড়ে। সঙ্গে সঙ্গে ঈশ্বর হাত ছেড়ে দিল। কাঁথা দিয়ে ঈশ্বরকে ঢেকে দিয়ে বারান্দার দিকে পা বাড়ালো। রবিন বিড়বিড় করে নিজেকে নিজেই বলল, ছি রবিন, এই তুই কি ভাবছিলি? এমনিতেই মেয়েটার প্রতি অনেক অন্যায় করে ফেলেছিস, আর করিস না ওর প্রতি কোনো অন্যায় আচরণ। অনেক হয়েছে, এবার ওকে ওর মতো থাকতে দে। বারান্দায় এসে রকিং চেয়ারটাতে বসলো রবিন। এখন মাথায় তার অনেক কিছু চলছে, সবকিছু কেমন অগোছালো, গুছিয়ে নিতে হবে ঠিকঠাক করে। চোখগুলো বন্ধ করে একের পর এক গুটি সাজাতে লাগলো চিন্তার জগতে। রিধিমা কফিতে চুমুক দিয়ে ল্যাপটপে কিছু জরুরি কাজ করছিল। হঠাৎ ফোনের রিংটোন আওয়াজে কাজ থেকে মনোযোগ সরায়। বল, কোনো খবর পেলে? ম্যাম, আপনার ফোনে ছবি পাঠিয়ে দিয়েছি। সবার মুখে মাস্ক পরা ছিল। ছবিগুলো লোকটার বাড়ির পাশের বড় শপিং মলটার সামনে সিসিটিভি ফুটেজ থেকে সংগ্রহ করেছি। আর কোনো তথ্য? লোকটাকে বাড়িতে এসে প্রথমে কেউ ভীষণ মারধর করে গেছে, কিন্তু যারা লোকটাকে কিডন্যাপ করেছিল তারা ভিন্ন গ্যাংয়ের কেউ। তার মানে তুমি বলতে চাইছো আমার উপরে হামলা করা লোকটার প্রথমে কেউ এসে মারধর করে রেখে গেছে, তার ঠিক পরে অন্য আরেকটা গ্রুপ তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে? এক্স্যাক্টলি ম্যাম। কিন্তু এমনটা কারা করবে? ডোন্ট নো ম্যাম, কিন্তু যারা করেছে তারা আপনার ভালোই চায় নিশ্চয়ই। আমি এটা নিয়ে এখন ভাবছি না। রিধিমা চৌধুরী নিজেই নিজেরটা যথেষ্ট। আমি ভাবছি আমাকে এখানে 3টি গ্যাং ফলো করছে, যার মধ্যে একটি আমাকে মারতে চায় আর 2টো গ্রুপ আমার কাছের কেউ। কে তারা? বিশাল বড় ধাঁধা। ম্যাম, সেটাই তো ভাবছি। ওকে, রাখছি তবে। আমি ছবিগুলো দেখি, নজর রাখো ভালো করে, সব কিছু পয়েন্টে পয়েন্টে আমাকে জানাবে। কলটা কেটে রিধিমা সেন্ড করা পিকগুলো দেখতে লাগলো। কালো মুখোশে ঢাকা প্রতিটা মুখ, 3টা লোক জোর করে ধরে নিয়ে যাচ্ছে হামলাকারী লোকটাকে। রিধিমা ঝুম করে পিকগুলো খুব মনোযোগ সহকারে দেখতে লাগলো। কেমন যেন চেনা চেনা লাগছে, পরিচিত কেউ, কিন্তু মনে পড়ছে না ঠিক। চোখগুলো তার চির পরিচিত,
কারোর, এটা সে হলফ করে বলতে পারে, কিন্তু কার? হঠাৎ শাহেদের কথা মনে পড়ে রিধিমার। আজ দুপুরে যখন শাহেদ রিধিমাকে কিডন্যাপ করছিল তখন এরকম মাস্কই পরেছিল, কিন্তু এরকম দেখতে অনেক মাস্কই তো হয়। শুধু শুধু সন্দেহ করা একদম ঠিক হচ্ছে না। চোখগুলো আরো গভীরভাবে দেখতে থাকে রিধিমা। না, এগুলো শাহেদের চোখ নয়। তবে তবে কে? আর ভাবতে পারছে না রিধিমা। মাথায় এই মুহূর্তে বেশি প্রেশারও নিতে চাচ্ছে না, তাই আবার ল্যাপটপে মন দিল। শাহাদ আর রেহানা বেগম পা রাখলো দেশের মাটিতে। প্লেন ল্যান্ড করেছে এইমাত্র। এয়ারপোর্টের মাটিতে পা রাখতে রেহানা বেগম একটা জোরে নিঃশ্বাস টানলেন। আহ, মাটির গন্ধ, দেশের মাটি। এয়ারপোর্ট থেকে বেরো, তারপর ধুলোবালি দিয়ে ডিনার করবে। তুই ডাক্তার, রোগীর প্রবলেম দেখ, দেশের এত খুদ ধরতে হবে না তোকে। সত্যি কথা বললেই খেপে যাও, বাঙালি বলে কথা। হ্যাঁ, আমি বাঙালি, আর তুই রোহিঙ্গা। ঝগড়া বাসায় ফিরে করবে, চলো তো আগে। রেহানা বেগম ছেলের সঙ্গে এগিয়ে যাচ্ছেন এয়ারপোর্টের পথ ধরে। কিছু পথ যাওয়ার পর সাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, রিদিমাকে বলছিলিস আমরা দেশে আসবো যে? কাল সকালে ওর অফিসে গিয়ে একেবারে সারপ্রাইজ দেবো ভাবছি। এই না হলে রোমিও? না মা, দেবদাস আমি। বাজে কথা রাখ। তুই মিলিয়ে নিও। নিশোয়া পড়ছিল মন দিয়ে। একা একা বসে থাকলেই শুধু বোনের কথা মনে পড়ে। ভালো লাগছে না। তার চেয়ে ভালো নিজেকে পড়াশোনায় ব্যস্ত রাখা। তাই সে আপ্রাণ চেষ্টা করছে বইয়ে মনোযোগ দিতে। ঝুমা বেগমও নিশোয়ার ঠিক পেছনে বসে আছেন। আজ সারা বাড়ি কেমন খাকা করছে, যেন ঘুনচান কবরস্থান। তাই ছোট মেয়ের রুমে এসে বসে আছেন তিনি। তারেক সাহেবও এখনো বাড়ি ফেরেননি। সে যে গলির মুখে চায়ের দোকানে গিয়ে বসে আছেন। মেয়ে যাওয়ার পর থেকে এখনো আসেননি বাড়িতে। হয়তো বাড়িতে এলে মেয়ের অভাব বোধ করবেন, তাই ইচ্ছে করেই বাড়ি ফিরছেন না তিনি। সত্যি বাড়ি থেকে একজন মানুষ চলে গেলে কেমন যেন মরা মরা লাগে বাড়িটাকে। ঈশ্বর জ্ঞান ফিরেছে, চোখগুলো মেলে বোঝার চেষ্টা করছে সে এখন কোথায়। পরক্ষণে সে বুঝতে পারলো সে এখন রবিনদের বাড়িতে। কিন্তু এই রুমটার কার সে ঠাউর করতে পারলো না। গতকালের কথা ভাবতেই পুনরায় মনে পড়ে এটা তো রবিনের কামরা। জলদি করে গায়ের উপর থেকে কাঁথা সরিয়ে খাট ছেড়ে উঠে দাঁড়ালো। এখন তার কেমন রিয়েকশন হওয়া উচিত বুঝতে পারছে না। দেয়াল ঘড়িতে চোখ রাখে ইশুয়া। রাত বেশি হয়নি, 9টার কাছাকাছি। ইশুয়া নিজের দিকে তাকালো। পরনে সেই সুতি শাড়িটা এখনো চেঞ্জ করা দরকার। শাড়ি পরে কমফোর্টেবল নয় খুব একটা সে, কিন্তু কি পরবে এখন? তাড়াহুড়ো করে বাড়ি থেকে আসার সময় কোনো ড্রেসই তো আনেনি সে। তখন কিছু আনার মতো পরিস্থিতিও ছিল না। খাটের উপর বসে পড়ে আবার মনে মনে ভাবতে থাকে, এখন কি দিদিমার কাছে যাবে? না, আপু তো ওয়েস্টার্ন ড্রেসই বেশি পরে, ওইসব আমি পরবো কি করে? হবে না তাহলে ঝুমা আন্টির কাছে যাই, সেই তো আবার হাতে শাড়ি ধরে দেবে। আন্টি তো এই বয়সে এসে কুর্তি বা 3 পিস পরবে না। আর ভাবতে পারছে না। পুরো রুমে চোখ ঘুরিয়ে দেয়ালে থাকা রবিনের ছবিটার দিকে তাকিয়ে বলল, বানরটা গেল কই? থাকলে তো কিছু একটা উপায় বের করে দিত। ইশুয়া এসব ভাবতে ভাবতে বারান্দায় যেতে উদ্যত হয়। বারান্দায় পা রাখতে রবিনকে দেখে চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে আছে। ইশুয়া কি করবে বুঝতে পারছে না। রুমে চলে আসতে নিবে তখনই রবিন জিজ্ঞেস করে, কিছু লাগবে? ইশুয়া পিছু ফিরে রবিনের দিকে তাকায়। রবিনের চোখ দুটো এখনো বন্ধ। ইশুয়া আমতা আমতা করে বলল, আসলে এবার রবিন চোখ খুলে উঠে দাঁড়ায় চেয়ার থেকে। ইশুয়াকে সাইড কেটে রুমে আসে। রবিনের পরনেও সেই সাদা পাঞ্জাবিটা রয়েছে এখনো। পাঞ্জাবি চেঞ্জ করে পরার জন্য একটা ব্ল্যাক টি শার্ট বের করে কাবার্ড থেকে। তারপর ইশুয়াকে উদ্দেশ্য করে বলে, কাবার্ডের বাম পাশে কিছু ড্রেস রাখা আছে, যেটা পরতে স্বস্তি বোধ করবেন, পরে নিন। কথাটা বলার সময় ইশুয়ার দিকে 1 সেকেন্ডের জন্য তাকালো না রবিন। কথাটা ইশুয়ার দিকে ছুড়ে দিয়েই নিজের হাতে টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ইশুয়া কেমন ভ্যাবলাকান্তের মতো চেয়ে আছে ওয়াশরুমের দরজায়। এই রবিন যেন সম্পূর্ণ অচেনা। কেন মন খাপছাড়া ভাব? বেশি ভাবলো না বিষয়টা নিয়ে। ওয়াশরুমের দরজায় খোলার আওয়াজ পেতে অন্যদিকে চোখ ঘুরিয়ে নিল। রবিন আর চোখে একবার ইশুয়ার দিকে তাকায়। ইশুয়া নিচু হয়ে কাবারের দিকে এগিয়ে যায়। কাবারের বাম দিকে তাকিয়ে রীতিমতো সে হা হয়ে গেছে। একটা কালার বাদ নেই, সব রঙের ড্রেস রাখা, বিভিন্ন ডিজাইনের, অনেক সুন্দর সুন্দর। পছন্দ আছে রবিনের রুচির। এর মধ্যে একটা ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশনের লং কুর্তির দিকে হাত বাড়াতেই চেঁচিয়ে উঠল রবিন, হেই, না না, কি না? এটা একদম পরবে না। আজব, কেন? প্রবলেম আছে, পরা যাবে না।
এখানে এই কুর্তিটা সহ নীল কালারের আর ব্ল্যাক কালারের কুর্তিটা, এই 3টা কুর্তি আমি বলা ছাড়া কখনো পরবেন না। আরে কেন, কি হয়েছে? পরবে না বলেছি মানে পরবে না, এত কোশ্চেন করার কি আছে? ওকে। তারপর ইস্যু একটা আকাশি সাদা সুতির কাজ করা জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। রবিন বুকের মাঝ বরাবর হাত দিয়ে বলে, আল্লাহ বাঁচালে তুমি। তারপর ওয়াশরুমের দিকে তাকিয়ে বলল, মিস অধ্যাপিকা, এই জামা 3টে পরে আমার হার্ট অ্যাটাক করানোর কোনো দরকার নেই আপাতত। এগুলো স্পেশালি আমাদের রোমান্টিক মুহূর্তের জন্য নিয়ে আসা। হালকা নিঃশ্বাস টেনে আবারও রবিন খাটের উপর বসতে বসতে নিজেকে বলতে লাগলো, রবিন, তোর কপালে ওই মুহূর্ত আসতে আরও অনেক দূরের কথা। মরুভূমি পেরোতে হবে, সমুদ্র পেরোতে হবে, পাহাড় পর্বত পেরোতে হবে, তবেই না। এত জলদি জেগে জেগে স্বপ্ন দেখিস না বেটা। রবিন নিজের সাথে বোঝাপড়া করতেই ইশুয়া চেঞ্জ করে বেরিয়ে এলো। ইশুয়া যে বেডের উপর বসতে যাবে তখনই রবিন চেঁচিয়ে ওঠে, এই এই আবার কি হলো? বসবে না একদম। কেন? নিচে চলো, সারাদিন কিচ্ছু খাওনি। আমার খিদে নেই। আমার খুব খিদে পেয়েছে। তো আপনি যান, আমাকে কেন বলছেন? আমাদের বাড়ির নিয়ম, কাউকে ফেলে রেখে ডিনার করা যায় না। এটা কেমন নিয়ম? এত কিছু জানি না, মা তোমার জন্য অনেক কিছু রান্না করেছে। আমার ভালো লাগছে না খেতে যেতে। অন্তত একবার নিচ থেকে মা আর ফুপুর সাথে আপনার দেখা করা উচিত নয় কি? ইশুয়া ক্লান্ত চাহনি নিয়ে বেরিয়ে গেল। রবিন মুচকে হাসে। বেচারি ইশুয়া, সে তো জানে না দিদি বেগমা সুরাইয়া খানের হাতে পড়লে না খেয়ে নিস্তার নেই। ইশুয়া নিচে এসে রান্নাঘরের দিকে এগোয়। রান্নাঘরে থাকা সুরাইয়া খান ইশুয়াকে দেখে দৌড়ে তার কাছে ছুটে আসে। এ কি বৌমা, নিচে আসলে কেন? তোমার শরীর ভালো না, কেন আসতে গেলে বলো তো? ইশুয়া হেসে জবাব দেয়, আমি ঠিক আছি ফুপি। মোটেও ভালো নেই তুমি, সকাল থেকে কিছু খাওনি। হ্যাঁ করো জলদি। ইশুয়ার চোখ ছানা বড় হয়ে গেল। দিদি বেগমের হাতে খাবারের থালা। দিদি বেগম ইশুয়া কিছু বলার জন্য হাঁ করতেই মুখে খাবার পুরে দিল। ইশুয়া বেচারি একদম প্রস্তুত ছিল না এমন কিছুর জন্য। পেছন থেকে রবিন তার মায়ের উদ্দেশ্যে বলল, আরে মা, আস্তে, মাথায় উঠবে তো। অগত্যা ইস্যুকে গৌনা গৌনা সবগুলো খাবার শেষ করতে হলো দিদি বেগমের নেতৃত্বে। ইশুয়া খাবার শেষ করে যে পেছন ফিরতে যাবে তখনই সিঁড়ি বেয়ে নেমে আসছিল মমতা চৌধুরী আর সিনথিয়া। বৌমা, তুমি কি বাড়ির সব নিয়ম ভাঙতে চাইছো? কেন আম্মা? তোমার জানা নেই আমাদের বাড়িতে কেউ কাউকে ছাড়া খেতে বসে না। আসলে মা, এমনিতেই বৌমার শরীরটা খারাপ, ডাক্তার তো বলেই গেলেন সারাদিন না খাওয়ার জন্য এমন হয়েছে। সেজন্যই জোর করে খাইয়ে দিলাম আর কি। মমতা চৌধুরী দিদি বেগমের দিকে তাকিয়ে বলল, তোমাদের সো কল্ড বৌমাকে আমাদের বাড়ির সব নিয়ম কানুন জানিয়ে দিও। সিনথিয়ার মা আর মামির এত আধিক্যতা দেখে ইশুয়ার দিকে ফিরে মুখ বাঁকালো, যেটা স্পষ্ট ইশুয়ার চোখে পড়ে। হঠাৎ করে আজ এই বাড়িতে আসার পর থাপ্পড় মারতে যাওয়ার দৃশ্যটা ইশুয়ার চোখে ভেসে ওঠে। রবিন একটা কল অ্যাটেন্ড করে মাত্রই আবার ডাইনিং রুমে ফিরে আসে। মমতা চৌধুরী সিনথিয়া ততক্ষণে ডিনার করতে টেবিলে বসেছে। এর পেছনে দাঁড়িয়ে আছে সুরাইয়া খান আর দিদি চৌধুরী। ইশুয়া বেচারি মনে মনে কিছু ভাবছিল। রবিন মায়ের দিকে তাকিয়ে বলে, মা, বাকিরা কোথায়? খেতে ডাকো, খুব খিদে পেয়েছে তো। ভাই আসছে, আমি আসার সময় ডেকে আসছি। তোমার বাবা আর ফুফা এলো বলেই সবাই বসে পড়ো। ইশুয়া দিদি বেগমের দিকে তাকিয়ে বলল, আন্টি, আমি আপনাকে সার্ভ করতে হেল্প করি। ইশুয়ার কথায় রবিন একবার কোন চোখে তাকালো আর মনে মনে বলল, এসেছে বাড়ির বউ হতে। একদম না, ভাবি আর আমি আছি তো। তোমার শরীর ভালো না, যা কাজ করার একটু আধটু কালকে থেকে করো। রবিন দিদি বেগমের দিকে তাকিয়ে বলল, মা, জিজ্ঞেস করো তো ওষুধটা খেয়েছে কিনা। সবাই অবাক চোখে তাকিয়ে আছে রবিনের দিকে। দিদি বেগম এগিয়ে যায় ছেলের দিকে। কাকে জিজ্ঞেস করব? আপনার একমাত্র বউমাকে। ইশুয়া যেন রবিনের কথায় লজ্জায় নেতিয়ে পড়ে। তারপর আমতা আমতা করে বলল, আমি পরে উপরে গিয়ে মেডিসিন নিয়ে নিব। ততক্ষণে আফজাল সাহেব, দেলোয়ার খান, আকাশ আর তার বউ ডিনার টেবিলে যোগ দিল। বৌমা, তোমার গুণধর মেয়ে কোথায়?
রিদিমা সিঁড়ি বেয়ে নামতে নামতে জবাব দিল, কেন, মিস করছিলেন নাকি? মমতা চৌধুরী অস্পষ্ট স্বরে বলল। অসভ্য মেয়ে মানুষ। রিদিমা এসে সবার সাথে যোগ দিল। ইস্যু অনেক জোরাজোরি করে সুরাইয়া খান আর দিতি বেগমকে রাজি করালো তাদের সাথে সার্ভ করতে। সিনথিয়া নাক তুলে মায়ের দিকে তাকিয়ে বলল, মম, আমার চিকেন স্যুপ কোথায়? এই তো সবাইকে খাবারটা দিয়ে নিয়ে আসছি, রান্নাঘরেই আছে। রিদিমাকে প্লেটে ইস্যুয়া যেই না খাবার তুলে দিবে তখনই রিদিমা ইস্যুয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, আমি ডিনারে অনলি সালাদ খাই সোয়া। সরি আপু, আমি এক্ষুনি আনছি। দিতি বেগম ইস্যুয়ার দিকে তাকিয়ে বলল, রান্নাঘরেই রাখা আছে, নিয়ে আয় তো মা। আচ্ছা, আমি চিকেন স্যুপটাও নিয়ে আসবো রান্নাঘর থেকে। আচ্ছা, ওটাও নিয়ে আসিস মা। ইস্যুয়া হেসে সম্মতি জানায়, কিন্তু তার মাথায় চলছে অন্য খেলা। ইস্যুয়া রান্নাঘরে চলে যেতেই সিনথিয়া মুখ বেঁকিয়ে বলল, কাজ দেখাচ্ছে। জীবনেও তো কিছু করিস না, কাজের মর্ম কি বুঝবি? রবিন কিছু বলতে যাবে তার আগেই রিধিমা বলে ওঠে। 1 মিনিট পিমনি। তারপর সিনথিয়ার দিকে তাকিয়ে বলে, কি বললি আবার বলতো? পাশ থেকে দেলোয়ার খান মেয়ের হয়ে বলে ওঠে, আরে রিদিমা মামনি, ছাড়ো তো ওর কথা। ননদ না, ভাবের সাথে একটু দুষ্টুমি করছে। এভাবে ছাড় দিলে তো আমাদের এগুলো যাবে ওগুলো যাবে। দেলোয়ার খান ইস্যুয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, মানে কিছু না। তারপর আফজাল সাহেবের দিকে তাকিয়ে রিধিমা বলল, ড্যাড, কাল থেকে কোম্পানির সব দায়িত্ব আমার। তুমি আর ফুপার কয়েকটা দিন ছুটি। কিন্তু এতদিনেও যখন সামলাতে পারোনি অফিস, আর সামলাতে হবেও না তোমাকে। তুমি সবেমাত্র দেশে ফিরলে, এখনই অফিসে বসার কি আছে? তাছাড়া দেলোয়ার তো সামলাচ্ছেই। রিধিমা একবার আর চোখে তাকায় দেলোয়ার খানের দিকে। সে তো দেখতেই পেলাম। কটা দিন বিশ্রাম নাও। আমি বুঝে নেব আমার কি করা উচিত। আপনি এত হাইপার হবেন না। যাক, বুঝলে দেলোয়ার, কাল থেকে আমাদের ছুটি। রিদিমা মামনি, তুমি হঠাৎ এসেই অফিসের হাল ধরতে পারবে তো? ফুপা, আপনি ভুলে যাচ্ছেন আমি লন্ডনের টপ বিজনেস লেডি। দেলোয়ার খান মনে মনে বলে, সেজন্যই তো ভয় হয়। আপনি ভাবছি আমিও তোর সাথে আমাদের বিজনেসটা সামলাই। দেলোয়ার খানের মাথায় যেন এক মন চালের বস্তা পড়ল। উনি ভাবতেই পারছে না এই কদিনে রবিন ঠিক এতটা চেঞ্জ কি করে হতে পারে। তাহলে তো ভালোই হয়। যাক, আমি এবার নিশ্চিত আমার 2 ছেলে মেয়ে এবার ব্যবসা দেখুক। প্রশ্নই ওঠে না তো নিশ্চিত হওয়ার। তুমি ভার্সিটির দিকে মনোযোগ দাও। ওকে। পারিবারিক কথা চলাকালীন সময়ে ঈশ্বর রান্নাঘর থেকে বেরিয়ে এলো। সালাদের প্লেটটা রিধিমার সামনে রেখে সিনথিয়ার দিকে এগিয়ে গেল। হঠাৎ ঈশ্বর হাতে সুপের বাটি থেকে কিছু একটা গরম স্যুপ ছিটকে পড়ে সিনথিয়ার হাতে। ঈশ্বর চোখ কপালে তুলে, সরি, আমি দেখিনি। দেলোয়ার খান মেয়ের হাত ধরে ফু দিতে থাকেন। তারপর ঈশ্বরকে ধমকে বলেন, দেখে চলতে পারো না? দিলে তো হাতটা পুড়িয়ে। ঈশ্বর কাঁদো কাঁদো মুখে বলে, আমি দেখিনি, সত্যি বলছি। ইটস ওকে, এটা কেবল একটা অ্যাক্সিডেন্ট ছিল। অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দাও পিমনি, ঠিক হয়ে যাবে। এই মেয়ে, দেখে চলতে পারো না? এসেছো কাজ দেখাতে, করলেটা কি? বললাম তো মলম লাগালেই ঠিক হয়ে যাবে। এত বকাবকির কি আছে? ইচ্ছে করে ফেলেনি তো। মা, জলদি নিয়ে এসো মলম। আমি আনছি। শত হলেও মা তো হন্তদন্ত হয়ে ছুটলেন মলম আনতে। ঈশ্বর মনে মনে বলেন, বেচারি ঈশ্বর তালুকদারের গায়ে হাত তুলতে গিয়েছিলি না, এইবার বোঝো ঠেলা। রবিন আর রিধিমা বারবার ঈশ্বরের দিকে তাকাচ্ছে, কারণ কারো চোখে না পড়লেও ওরা দুজন ঠিকই বুঝতে পারছে এটাই ঈশ্বর ইচ্ছাকৃত ভুল। অতঃপর রিধিমা রবিনের দিকে চেয়ে মুচকি হাসলো। তারপর রবিনকে উদ্দেশ্য করে বলল, ভাই, তোর কপালে ঝাঁটা আছে। রিধিমার কথা ঈশ্বর কানে যেতে হালকা কেশে উঠল। রবিন আর চোখে তাকায় আর অতি চতুর সিনিয়র বইয়ের দিকে। সিনথিয়ার হাতে ওষুধ লাগিয়ে দিল দেলোয়ার খান। সবাই ডিনার শেষ করে যে যার মতো রুমে ফিরে গেল। রিধিমা ঈশ্বর পাশ কেটে যাওয়ার সময় হালকা হেসে বলে উঠে, ডেঞ্জারাস। ঈশ্বর রিধিমার কথার মানে বুঝতে পারলো না। সবকিছু গোছগাছ করে ঈশ্বর উপরে উঠে রবিনের ঘরে যায়। রবিন তখন ল্যাপটপ দেখছিল। কাল থেকে অফিসে জয়েন করবে, তাই রিধিমার কাছ থেকে কিছু কাজ বুঝে নিয়ে এসেছে। ঘরে ঢুকে রবিনের সামনে এসে দাঁড়ায় ইশুয়া। রবিন ল্যাপটপে চোখ রেখেই বলল, কিছু চাই? আপনার ফোনটা।
কেন? বাড়িতে কথা বলবো মায়ের সাথে, আমার ফোনটা নিয়ে আসিনি। রবিন পকেট থেকে ফোন বের করে ঈশুয়ার সামনে ধরলো। এই নাও। লক? রবিন ল্যাপটপে চোখ সরিয়ে বলল। মিস অধ্যাপিকা। ঈশুয়া খানিকটা বিচলিত হয়ে পিছু ফিরে বারান্দায় চলে যায়। তারপর ফোনের লক খুলে সে তো অবাকের চূড়ান্ত পর্যায়ে। রবিনের ফোন স্ক্রিনে ঈশুয়ার বারান্দায় বসে অন্যমনস্ক হয়ে চা খাওয়ার একটা ছবি ভাসছে। ঈশুয়া হেসে মনে মনে বলে, বানের মতো পেছনেই লেগেছিল মনে হয়। বাড়িতে কল করে ঈশুয়া। 2-3 বার কল কেটে গেল। হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। কাল সকালে কথা হবে ভেবে আবারও রুমে ফিরে এলো। রবিনের দিকে তার ফোনটা এগিয়ে দিল। এই নিন। কথা হয়েছে? না, হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে, ফোন তুলছে না কেউ। ও, মেডিসিন খেয়ে শুয়ে পড়ুন। ঈশুয়া বেডের দিকে যেতে যেতে বলে, বিনা অনুমতিতে কারো ফিক তোলা উচিত নয়। আমি অন্য কারো পিক তুলি না। ঈশুয়া হা করে পেছন ঘুরে রবিনের দিকে তাকায়। রবিন দায় সারা ভাব নিয়ে বলল, আমার হবু বউয়ের পিক তুলেছি। ঈশুয়া কথা না বাড়িয়ে মেডিসিন খেলো। তারপর রবিনই বলে উঠল, আর কেউ যে ইচ্ছে করে কাউকে জ্বালিয়ে দিল। ঈশুয়া ভ্যাবাচেকা খেয়ে যায়। আমতা আমতা করে বলল, মানে? মানে গুড নাইট মিস অধ্যাপিকা, ঘুমিয়ে পড়ুন। ঈশুয়া ধরা পড়তে চাইল না, তাই রবিনের কথা মতো চোখ বুজে ঘুমিয়ে পড়ার ভান ধরল। রবিন মনে মনে বলল, আমার নিষ্পাপ বউটা আবার কত কথা শুনে উল্টিয়ে ফেলেছে। গুড বউ। পরদিন সকালে ঘুম থেকে উঠে রিদিমা জগিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোতে যাবে, তখনই রবিন কোথা থেকে তড়িঘড়ি করে বাড়িতে ঢুকলো। সামনে বোনকে দেখে অবাক হয়ে গেল রবিন। এত সকালে রিদিমা ছাড়া কেউই উঠে না এই বাড়িতে। ভাইকে দেখে রিদিমা সন্দিহান হয়ে জিজ্ঞেস করলো, এত সকাল সকাল কোথা থেকে আসলি? আসলে রাতে কোথাও গিয়েছিলি নাকি? রবিন আমতা আমতা করে বলল, কোথায় যাব রাতে আমি? ছাড়ো তো, তুমি হঠাৎ এত সকালে? এটা আমার জগিং টাইম, তোর তো অজানা নয়। আরও আধা ঘন্টা পর উঠো সবসময় তুমি। আমার উপরে নজরদারি করিস নাকি? না মানে আজ থেকে আধা ঘন্টা আগে জগিংয়ের টাইম সেট করেছি। ও আচ্ছা। তোর সাথে আমার কিছু কথা ছিল। বলো। বাড়িতে বলা যাবে না, আমার সঙ্গে জগিংয়ে চল। আচ্ছা চলো। ভাই বোন দুজনেই বেরিয়ে পড়লো রাস্তায়। এদিকে ঈশুয়া সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়লো। তড়িঘড়ি করে রান্নাঘরে এলো। বাড়ির কাজের লোকরা রহিমা বলল, ছোটো ভাবি, কিছু লাগবো আপনার? না গো, ব্রেকফাস্ট বানাতে এলাম। ও মা, আপনি কেন? বড় মা আছে না? আজ থেকে আমিই করব, তুমি জাস্ট আমাকে হেল্প করো। আচ্ছা, কন কি হেল্প করতাম? ঈশুয়া রহিমার ইংরেজি বলার চেষ্টা দেখে মুচকি হেসে বলল, সকালে নাস্তায় কি কি খায় আমাকে বলো, বাকিটা আমি করে নিতে পারবো। রহিমা ঈশুয়াকে সবার নাস্তার লিস্ট বলে। তারপর এগিয়ে এসে কোথায় কি রাখা আছে সবকিছু দিতে থাকে। কাজের মধ্যে ঈশুয়াকে রহিমা বলে উঠে, আপনি খুব ভালা ভাবি যান। আমাগো রবিন ভাইয়ের দিল খুব খোলামেলা, অনেক ভালা আপনারা দুইজনই। হয়েছে, আর প্রশংসা করতে হবে না, নাস্তাগুলো টেবিলে রাখবে চলো। রহিমা আর ঈশুয়া পুরো ডাইনিং টেবিল জুড়ে ব্রেকফাস্ট সাজিয়ে রাখলো। সিঁড়ি বেয়ে নেমে আসছিল দিতি বেগম। ঈশুয়ার মুখপানে চেয়ে বলল, এই কি রে? ঈশুয়া এগিয়ে এলো শাশুড়ির দিকে। কি আন্টি? আমাকে ছাড়া এত কিছুই করতে গেলে কেন? আই এম সরি। হয়েছে হয়েছে, একা একা এত কিছু করতে হবে না তোমার। তুমি দেখে নাও তো সব ঠিকঠাক কিনা। সব কিছুই দেখতে হবে না, শুধু রিদিমার ফ্রুট জুস, রবিনের লেবু চা আর মায়ের নিম পাতার পাচন ঠিক থাকলেই হলো। আচ্ছা, ওইগুলো দেখে টেস্ট করো, বলে তো কেমন হয়েছে। দিতি বেগম খাবারগুলো টেস্ট করে হাসি মুখে বাহবা দেয় ঈশুয়াকে। আমার চেয়েও বেস্ট। থ্যাঙ্কস আন্টি। স্যার আমাকে দূরে যা। কি হলো, ধমকাচ্ছেন কেন? আন্টি ডাকলি কেন? আমি তোর আন্টি? আসলে প্রথম প্রথম আন্টি রেখেছি তো তাই। এবার থেকে মা ডাকলেই জবাব পাবি, নয়তো না। ওকে। সাত ছাদে এসে দাঁড়ালে সকালের ফ্রেশ এয়ার, চারদিকে ঠান্ডা বাতাস, কি শান্তি। হঠাৎ নিচে চোখ যায় তার। চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে ওঠে। আরে রিদিমা না, সাথে কে ওটা? সাত দোতলার ছাদ থেকে চেঁচায়, এই রিত,
কারো মুখে হৃদ ডাক শুনে থমকে দাঁড়ায় রিধিমা। পাশেই রবিন, কিন্তু রিধিমা বুঝতে পারছে না ডাকটা কোথা থেকে আসছে। চারদিকে চোখ বুলিয়ে খুঁজতে থাকে। কি হলো? কি যেন ডাকলো মনে হলো। কই? আমি শুনলাম তো। এই গলিতে আমাদের কোনো পরিচিত লোক থাকে না, কি ডাকবে? রিধিমা আর রবিনের কথার মাঝে ছুটে আসে সাদ। রিধিমা রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছে। হাঁপাতে হাঁপাতে সাদ বলল, হ্যালো গাইস। সাদ ভাইয়া না? চিনতে পেরেছো তাহলে? আপনি? তুই দেশে কখন আসলি? কালও তো কথা হলো, বললি না তো? সারপ্রাইজ। তা কেমন আছেন ভাইয়া? ভালো না, ভাবলাম তোমার আবুকে সরাসরি অফিসে গিয়ে সারপ্রাইজ দেবো, তার আগেই দেখা হয়ে গেল। এটা কোনো কথা বললি? বাড়ির ভিতরে আসবি তো আগে, মা তোকে দেখলে যা অবাক হবে না। আজ না, অন্য একদিন। হায় না প্লিজ। সাদ ভাইয়া, তার চেয়ে বরং আপনি চলুন আমাদের বাড়িতে, এই গলির পরের গলিতেই। আমি? হ্যাঁ চল। আন্টি কোথায়? মা এখনো ঘুমাচ্ছে। ও, তাতে কি, আপনি জলদি ফিরে আসবেন। আন্টি ঘুমুক, আপনি আমাদের সাথে আজ ব্রেকফাস্ট করবেন, চলুন। রবিন আর রিধিমার অনুরোধে সাদকে যেতেই হলো তাদের সাথে বাধ্য হয়ে। পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখে দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। লাইন দুটো গাইতে গাইতে দেয়ালের হাস্যোজ্জ্বল ছবিটার দিকে এগিয়ে গেল শাহেদ। 3 বন্ধুর ফ্রেমে বন্দী ছবিটির মাঝখানে রয়েছে রিধিমা, দুপাশে দাঁড়িয়ে সাদ আর শাহেদ। ছবিটিতে রিধিমা সাদের কাঁধে মারছে আর শাহেদ রিধিমার গাল টেনে দিচ্ছিল। অনেক সুন্দর একটা ছবি, কত স্মৃতি জড়িত 3 বন্ধুর এই ছবিটিতে। শাহেদকে ভার্সিটির দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। পেছন থেকে শিলা বলে ওঠে, এবার সময় এসেছে 3 বন্ধু আবার এক হওয়ার। সব কিছু খুলে বলো ভাইয়া, সবটা বুঝবে সাদ ভাইয়া আর রিধিমা আপু। তাই ভাবছি। ইশু আর রহিমার সাথে ব্রেকফাস্ট রেডি করে ড্রয়িং রুমে বসেই সবার জন্য অপেক্ষা করছিল। রহিমা তাকে এই বাড়িতে কে কেমন ধাঁচের লোক এসব বলছিল, আর ইশু আর রহিমার কথাই হেসে কুটি কুটি খাচ্ছে। রহিমার কথার ধরন অনুযায়ী, ছোট ভাবি সাপ, আমাগো বড় স্যার অনেক ভালো মানুষ, তাই তার কপালে জুটছো আমাগো বড় মান মতন এক্কেরে খাঁটি সোডা। তাই আন্নে আর রবিন ভাইয়ের জোড়াও কিন্তু হেব্বি, মাশাল্লাহ। রহিমার কথায় কাশতে লাগলো ইশুয়া। রহিমা আবারও বলতে থাকে, কিন্তু ভাবি সাপ আরেকখান কথা। কি? এই বাড়ির সিন্তি আপা আর বুইড়েটা আছে না, 1 নাম্বারের শয়তানের শয়তান, হারাক্ষণ খালি কুটকাছারি নিয়ে পইরা থাকে। আরে রহিমা, আসতে বল। রহিমাও সতর্ক দৃষ্টিতে চারপাশে তাকিয়ে বলে, আরে কেউ নাই, শুনবো না। ওই দুইটারে বাস দেওয়ার লেগা আমাগো বাড়ির বড় ম্যাডাম আছে না। বড় ম্যাডাম? আরে রিদিমা ফাগো, খালি হেই পারে দুইটারে সামাল দিতে। আজ তো বদমাইশি দুনুটার মধ্যে। আরে রহিমা, আসতে বল মেরি মা। ইশু আর রহিমার কথা চলাকালীন সময়ে বাড়িতে ঢুকলো রিধিমা, পেছনে সাদ আর রবিন। ইশুয়া এগিয়ে যায় রিধিমার দিকে। গুড মর্নিং। গুড মর্নিং আপু। এই দেখ তো অতিরিক্ত খাবার আছে কিনা। কেন আপু? রিধিমা সাদের দিকে তাকিয়ে রাস্তা থেকে একটা এতিম তুলে নিয়ে এসেছি বলে, কিছু খাইয়ে বিদায় করো। বাড়িতে নিয়ে এসে এভাবে অমন করছিস? ছাড়ো তো আপনের কথা, তুমি এসো ভাইয়া, বসো এদিকে। ইশুয়া রিধিমার দিকে এগিয়ে ফিসফিসিয়ে বলল, উনি কে আপু? আমার বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, ততক্ষণ তুমি এই দিকটা সামলো। ওকে। রিধিমা চলে গেল উপরে। ইশুয়া 2 কাপ কফি নিয়ে এগিয়ে এলো সাদ আর রবিনের দিকে। সাদ ইশুয়াকে পা থেকে মাথা অবধি পরখ করে নিল, তারপর ভ্রু নাচিয়ে রবিনকে বলল, কে উনি? বাড়ির নতুন কাজের লোক। কি? আমি কাজের লোক? তা নয় তো কি। আপনি আমাকে কাজের লোক বললেন? কেন, তুমি কি বয়রা, কানে শোনোনি কি বলেছি? এই 1 মিনিট, ঝগড়া করছো কেন তোমরা? ঠিক বলেছেন ভাইয়া, 1 নম্বরে ঝগড়ুটে এই মহিলা। সেম টু ইউ মিস্টার। সাদ কিছুক্ষণ ভেবে রবিনের দিকে তাকিয়ে বলল, জুনিয়র হয়ে বিয়ে করে নিলে আর আমরা হতভাগা সিনিয়ররা বউ তো দূরে থাক, গার্লফ্রেন্ডও পাই না।
হায় কপাল। আচ্ছা ভাই, আমি ফ্রেশ হয়ে আসি, আপনারা আলাপ করুন। ওকে, যাও। রবিন চলে যায় ফ্রেশ হতে। ইস্যু এগিয়ে এসে সাদের দিকে তাকিয়ে, আমি সাদ আহমেদ, রিদিমার। আপুর বয়ফ্রেন্ড, হাই নো। সাদ একটা বড় নিঃশ্বাস টেনে বলে। বেস্ট ফ্রেন্ড। ইস্যুয়া খানিকটা সন্দেহের দিকে তাকিয়ে বলে, এনিথিং রং ভাইয়া? না গো, কিছু না। বোন হিসেবে বলতে পারেন, আই ডোন্ট মাইন্ড। সত্যি? অবশ্যই। ঘটনা কি বলুন তো? হৃদয়ের অন সাইডেড লাভার বলতে পারো। ইস্যুয়া সাদের পা থেকে মাথা অবধি চোখ দুটো উঁচু নিচু করে দেখতে লাগলো। সাদ অসহায় মুখ করে বলল, এভাবে দেখছো কেন? আপনাকে শেষ বাড়ির মতো অক্ষত দেখে নিচ্ছি আর কি। মানে? মানে কবে আবার আসবেন এই বাড়িতে? ততদিন অবধি আপনি এখন যেমন আছেন তেমন যদি আর না থাকেন। কথাটা আপু শোনার পর যদি... এই, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছিস? আরে না না। তা নয় তো কি? কোথাও একটু সাহস দেবে হৃদকে, যাতে মনের কথাটা খুব শীঘ্রই বলতে পারি, তা না? সরি ভাইয়া, আমি এমন সাহস আমার সদ্য ঘোষিত আমার ভাইকে দিয়ে তার কোনো ক্ষতি হতে দিতে পারি না। রিধিমা সিঁড়ি দিয়ে নামতে নামতে ইস্যুয়াকে উদ্দেশ্য করে বলল, কি কি কথা চলছে দুজনের মধ্যে? কিছু না, চলুন ব্রেকফাস্ট করবেন। তারপর সাদের দিকে তাকিয়ে বলল, আসুন ভাইয়া, আপনিও বসবেন। চৌধুরী বাড়ির সকলেই সাদের সাথে কৌশল বিনিময় করে ব্রেকফাস্টের টেবিলে বসলো। সাদ বাবা কবে ফেললে দেশে? এই তো কালই আঙ্কেল। ছুটিতে নাকি একেবারেই? পরিস্থিতির উপর নির্ভর করছে। ও। রিধিমা ব্রেড মুখে দিতে দিতে বলল, আন্টির শরীর এখন কেমন আছে রে? মায়ের জেদেই তো দেশে আসা। তাই বল, না হলে তুই যে ব্যস্ত। আফজাল সাহেব মেয়ের দিকে তাকিয়ে বলল, রিদিমা মামনি, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? একটা সরকারি সংস্থা থেকে দেশের প্রথম শ্রেণীর লোকদের ইনভাইট করা হয়েছে। সো হোয়াট? মানে সেখানে তোমাকে ইনভাইট করা হয়েছে। আমাকে কেন? আর আমি এসব রাজনীতিতে জড়াতে চাই না ড্যাড। আর ইউ ক্রেজি? মানে? মানে হলো ওইখান থেকে আমাকেও ইনভাইট করা হয়েছে। তোকে কেউ রাজনীতিতে জড়াতে বলেনি, তুই জাস্ট ইনভাইটেশন পেয়েছিস। যাবি? আমিও থাকছি সেখানে। তোর যাওয়ার হলে যা, আমি কোথাও যাচ্ছি না। কিন্তু মা। এক মিনিট আঙ্কেল, আমি কি হৃদকে বুঝিয়ে বলছি। তারপর রিধিমার দিকে তাকায়। দেখ, মানলাম তুই লন্ডনের নাম্বার 1 বিজনেস টাইকন ছিলস, কিন্তু দেশে তোকে কজন চেনে? তুই আর আমি দেশের প্রথম শ্রেণীর লোকদের একজন, কিন্তু দীর্ঘদিন দেশের বাইরে থাকায় আমাদের চেনা জানা লোকের সংখ্যা খুবই কম। কিন্তু আমার কথাটা শেষ হতে দে। এই ইনভিটেশন রক্ষা করলে আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না, বরং লাভ হবে। ভেবে দেখ, সেখানে আমাদের নেতৃত্ব দিতে বলেছে না তো? কিছুক্ষণ বসে থেকে কিছু রাজনৈতিক নেতার সঙ্গে ছবি তুলে নিউজ পেপারে ছাপা হবে। এতে প্রায় অধিক সংখ্যক লোক আমাদের চিনবে জানবে। রিধিমা কিছুক্ষণ ভাবলো, তারপর সাদের কথায় রাজি হলো। সবাই ব্রেকফাস্ট করে যে যার কাজে চলে যায়। সাদও বিদায় নিয়ে বাসায় ফিরে। রবিন রিধিমার অফিসে যায় একসঙ্গে। ইস্যুয়া ঘরে বসে বোর হচ্ছিল, তাই ছাদে যায় সময় কাটাবে বলে। গাড়িতে বসে রিধিমা দুপাশের প্রকৃতি দেখছিল, আর রবিন ফোন টিপছিল। ভাইকে উদ্দেশ্য করে রিধিমা জিজ্ঞেস করলো, সব ঠিক আছে তো রবিন? কি ঠিক থাকার কথা বলছো আপনি? ইসুয়ার রিয়াকশন কি ছিল? ও, এই ব্যাপার। সিরিয়াস হতে শেখ, ছোট রয়ে যাচ্ছিস তুই। আসলে আপনি কাল তেমন করে কোনো কথাই বলা হয়ে ওঠেনি আমাদের। অসুস্থ ছিল ইস্যুয়া, তাই। কোনো রিয়াকশনও দেখায়নি? না। মেয়েটাকে ওর নিজের মতো করে থাকতে দে, ওর যাতে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখবি। আচ্ছা। অতঃপর মনে মনে রবিন বলল, এবার মিস অধ্যাপিকাকে আমার দূরত্ব বোঝাতে হবে। অনেক ভালোবাসা দেখিয়েছি, বাট আর না। এবার দূরে দূরে থেকে বোঝাতে হবে ভালোবাসা কি। নিশুয়া ক্লাসরুমে বসে জীববিজ্ঞানের কিছু অধ্যায় মনোযোগ দিয়ে দেখছিল। পাশে তার বান্ধবী বসে আড্ডা দিচ্ছে। একটু আস্তে কথা বলবি প্লিজ? নিশুয়াকে যেন জন্মের বিরক্ত এসে ঘিরে ধরলো। বান্ধবীদের কথা যেন তার গায়ে শুলের মতো বিঁধল। রেগে বেরিয়ে গেল ক্লাসরুম থেকে। মিশু অন্যদের দিকে তাকিয়ে বলল, সবাই নিশুয়া যাওয়ার দিকে তাকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো। শাহেদ স্কুলের অফিস কক্ষে বসে কিছু কাগজপত্র দেখছিল। পাশে স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বসেছিলেন। হুট করে একটি খাম এগিয়ে দিল। শাহেদ খামটা তার পকেটে ভাঁজ করে রাখলো।
বাড়িতে গিয়ে দেখবে বলে। আবার নিজের কাজে মন দেয় সে। সাদ বাড়িতে ফিরেই মায়ের মুখোমুখি হলো। রেহানা বেগম ছেলের দিকে তাকিয়ে বলল, এত সকাল সকাল কই গেলি? সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে পেলাম না তোকে। তোমার বৌমার সাথে ব্রেকফাস্টটা করে এলাম, বুঝলে মা? কি, রিদিমাকে কোথায় পেলি তুই? তারপর সাদ সবকিছু খুলে বলল তার মাকে। রেহানা বেগম তো বেজায় খুশি। রিধিমার পাশের গলিতেই থাকে শুনে তিনি যেন আকাশের চাঁদ হাতে পেলেন। তোকে একা নিয়ে গেল? আমাকেও নিল না মেয়েটা। তোমার কথা অনেকবার জিজ্ঞেস করেছে, ঘুমিয়েছিলে তাই বিরক্ত করে। বুঝি বুঝি, এখন মাকে দুজনের মধ্যে কাবাব কা হাড্ডি মনে হচ্ছে। উফ মা, কিসব বলছো? নাস্তা করেছো? না, তোর জন্য অপেক্ষা করছিলাম। তুমি ব্রেকফাস্টটা করে মেডিসিনগুলো ঠিক করে খেয়ে নিও। আচ্ছা। সাদ অস্পষ্ট স্বরে গুনগুন করতে করতে উপরে উঠে গেল নিজের রুমের উদ্দেশ্যে। রেহানা বেগম যেন তার একমাত্র ছেলের ভেতরে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছেন। ইসুয়া ছাদের এদিক সেদিক হাঁটাহাঁটি করছিল। সময় যেন কাটছেই না। ফোনও নেই হাতে। কি একটা বোরিং টাইম যাচ্ছে। এসব ভাবতে ভাবতেই ইসুয়া হঠাৎ গলা ছেড়ে গান ধরে হালকা সুরে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে মিশে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মিললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শেষের খুব ছুঁয়ে চাই তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। হঠাৎ সদর দরজায় কলিং বেল বাজলো। একবার দুবার তিনবার, কিন্তু কেউ দরজা খুলছেই না। ইসুয়া জলদি করে ছাদ থেকে নেমে আসে। ছুটে গিয়ে দরজা খুলে দেয়। কুরিয়ার বয় পার্সেল নিয়ে এসেছে। ইসুয়া অবাক হয়ে বাক্সটা হাতে নিল। তারপর স্বাক্ষর করে কুরিয়ার বয়কে বিদায় করলো। দরজা বন্ধ করে বক্স নিয়ে ফিরল নিজের ঘরে। বেডের উপর বসে প্যাকেটটা খুলতে লাগলো। বক্সে একটা সিম কার্ড সহ আইফোন রয়েছে। মুহূর্তেই ইসুয়ার চোখে মুখে হাসির ঝিলিক খেলে গেল। কিন্তু পাঠালোটাকে? ইসুয়া বক্সটা উপর নিচ করে উল্টে পাল্টে বারবার দেখতে লাগলো, তবে কারোর নাম খুঁজে পেল না। বক্সটা যেই ইসুয়া ময়লার ঝুড়িতে ফেলতে যাবে, তখনই বক্সের এক কোনায় কিছু একটা লেখা রয়েছে দেখতে পেল। ভালো করে চোখ বুলিয়ে ইসুয়া দেখলো সেখানটায় খুব ছোট্ট করে লেখা, ফর মিস অধ্যাপিকা। ইসুয়া মুখ বেঁকিয়ে নিজে নিজে বিড়বিড় করে বলল, ঢং কত, নিচে নিয়ে আসলেই তো পারতো, এভাবে দেওয়ার কি দরকার? বেশিক্ষণ ভাবলো না আর ইসুয়া ফোনটা চালু করে বাড়িতে মায়ের সাথে কথা বলে নিল। এই সময়টাতে তার বাবা অফিসে থাকে আর নিশোয়া তো স্কুলে, তাই তার মা এখন ফাঁকা বাড়িতেই আছে। কল করে প্রায় বেশ কিছুক্ষণ ধরে মায়ের সাথে কথা বলে নেয় ইসুয়া। কথা বলা শেষ করে নিচে যায়। রহিমা তখন ঘর মুছছিল। আফজাল সাহেব আর সিনথিয়া ভার্সিটিতে গেছে। সুরাইয়া খান, দিতি বেগম আর দেলোয়ার খান কোথাও নিমন্ত্রণ রক্ষা করতে গেছেন। রবিন, রিধিমা তো অফিসেই। মমতা চৌধুরী উপরে তার নিজের ঘরে ঘুমোচ্ছেন। বাড়িতে এখন ইসুয়া আর রহিমাই আছে। ইসুয়া রহিমাকে ডেকে জিজ্ঞেস করলো, লাঞ্চ কখন রান্না হবে? বাড়ির কেউ নাই ভাবি সাহেব, আমরা তিনজন আছি খালি। কালকে অনেকটা খাবার রইছে, আমাগো তিনজনের হইয়া যাইব। বাকিরা তো দুপুরে বাহিরে খাই আসবো। আচ্ছা, তাহলে তুমি লাঞ্চটা গরম করে রেখো। আচ্ছা ভাবি সাহেব। ডিনারের ব্যবস্থা বিকেলে করলেই তো হবে নাকি? জি ভাবি সাহেব। আচ্ছা, আমি তাহলে উপরে গিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমাই, অনেক ক্লান্ত লাগছে। ইসুয়া রহিমাকে কি কি করতে হবে বলে উপরে চলে যায়। মমতা চৌধুরীর রুমে উকি দিয়ে তিনি ঠিক আছে কিনা দেখে নিজের রুমে ফিরে আসে। একটা পিঙ্ক কালারের শাড়ি নিয়ে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে শাড়িটা পরে বেরিয়ে আসে। হোয়াইট কালারের ব্লাউজের সঙ্গে পিঙ্ক কালারের শাড়িটাতে ইসুয়াকে বেশ সুন্দর লাগছিল। ইসুয়া ওয়াশরুম থেকে বেরিয়ে শুয়ে পড়ে বিছানায়। ক্লান্তিতে চোখ দুটো লেগে আসে তার। রবিন কিছু ফাইল দেখছিল। ছাত্র হিসেবে অনেক ভালো সে। প্রতিটা পরীক্ষায় ফলাফল ভয়াবহ রকমের ভালো তার। সেই জন্য কোনো রকম সমস্যা হচ্ছে না রবিনের হিসাব নিকাশ করতে। বাকিটা যা বোঝানোর সেটা রিধিমা তাকে খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছে। হঠাৎ রবিনের ফোনটা বেজে উঠল। শুভ কল করেছে। রবিন কলটা ধরে বলে, বল দোস্ত। মিস ইউ দোস্ত। সেম টু ইউ। শালা হারামি, এক্সাম তো সামনেই। এক্সামের পর ব্যবসায় বসলে কি হতো? ভার্সিটিতে গিয়ে কি করব বল? হুদাই আড্ডা দেওয়া ছাড়া আর কোনো কাজ আছে? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না সালা। বল, ভার্সিটিতে যে ছিল এখন সে চোখের সামনে থাকে, তো এসে কি করবি? ফালতু কথা কম বল।
তোকে সেটা ভালো লাগছে না দোস্ত? আমি তো পড়াশোনা ছেড়ে দেইনি, ভার্সিটি প্লাস ব্যবসা দুটোই করব। এই শোন না, তোকে ছাড়া আমরা ভালো নেই রে। তুই রিদিমা আপুকে বলে আমাদেরও একটা কাজ বের করে দে। গ্রেট আইডিয়া। আচ্ছা, আপুকে বলে তোদের জানাবো আমি। তুলি আর সিনথিয়া ক্যাম্পাসে বসে অন্য ক্লাসমেটদের সাথে আড্ডা দিচ্ছিল। তুলি সিনথিয়ার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে, সত্যি নাকি রবিন ইশুয়া ম্যামকে বিয়ে করে নিল? তুই এতজনে কি করবি? পার্টি দিবি নাকি ওদের অনারে? এমনিতে জিজ্ঞাসা করলাম, রাখছিস কেন? রাখবো না। এখন ওই পেতনিটা সারাদিন বাড়িতে আমার সামনে থেকে তার রবিনের আগে পিছে ভালো লাগে বল? তা কি আর করার আছে বল? করার তো অনেক কিছুই আছে, রিদিমা আপুর জন্য পারছি না। এই, আমার মাথায় একটা প্ল্যান আছে, শুনবি? বল কি প্ল্যান? তুলি আর সিনথিয়া নিজেদের মধ্যে কিছুক্ষণ আলোচনা করে শয়তানি একটা হাসি দিল। এবার বুঝবে মিস ইশুয়া তালুকদার, কত ধানে কত চাল। বিকেল 4টা। নিশার স্কুল ছুটি হয়েছে 10 মিনিট। পুরো স্কুলের ছাত্রছাত্রীরা বেরিয়ে গেলেও নিশু একটা ক্লাসরুমের সামনে বিষণ্ণ মুখে বসেছিল। বাড়িতে যেতে ইচ্ছে করছে না তার। বারবার বোনের কথা মনে পড়ছে খুব করে। শাহেদ আর বাকি টিচাররা অফিস রুমে তালা মেরে বেরিয়ে যাওয়ার সময় নিশুয়াকে তাদের চোখে পড়ে। শাহেদ এগিয়ে এসে বলল, এই মেয়ে, বাড়িতে না গিয়ে এখানে বসে আছো কেন? নিশুয়া শাহেদের কথায় ভ্যাবাচাকা খেয়ে গেল। আমতা করে বলল, এমনিতেই। জলদি বাড়িতে ফেরো, কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসবে। নিশু উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, যাচ্ছি। শাহেদ নিশুয়া যাওয়ার পানে তাকিয়ে রইল। নিশুয়া ব্যাগ কাঁধে করে স্কুল গেট দিয়ে বেরিয়ে গেল। সিনথিয়া তার 7-8 জন মেয়ে ফ্রেন্ড নিয়ে বাড়িতে আসে। বাড়িতে তখনও দিতি বেগম আর সুরাইয়া খান ফিরেনি। ইশুয়া আর মমতা চৌধুরী আছেন বাড়িতে। মা মা! ইশুয়া সিনথিয়ার আওয়াজ পেয়ে বেরিয়ে আসে। মার ফুপি বাড়িতে নেই। সিনথিয়া মুখে শয়তানি হাসি দিয়ে মনে মনে বলে, সে তো আমি জেনেই এসেছি। কিন্তু ইশুয়ার সামনে মন খারাপ করে বান্ধবীদের দেখিয়ে বলল, ও, আমি আরও ওদের নিয়ে আসলাম খাওয়াবো বলে। ইশুয়া হা করে চেয়ে রইল। সিনথিয়া ইশুয়াকে দিকে এগিয়ে এসে বলে, তুমি একটা ব্যবস্থা করো না। আমি? তুমি না এই বাড়ির বউ, তোমার দায়িত্ব নয় কি এদের আপ্যায়ন করার? সিনথিয়ার এমন ভালো মানুষের কথায় সন্দেহ হলো ইশুয়ার। কাল অবধি আমাকে সহ্য করতে পারছে না যে মেয়ে এখন আমাকে তেল দিচ্ছে, কিছু তো একটা গন্ডগোল আছে। আচ্ছা, কি করতে হবে বলো? সিনথিয়া বান্ধবীদের দিকে তাকিয়ে বলল, এই তোরা কে কি খাবি বল? সিনথিয়ার ফ্রেন্ডরা একজন একজন করে অর্ডার করতে লাগলো। 2টো স্যান্ডউইচ, 3টে বার্গার, নুডলস, পাস্তা, চিকেন বল, চিকেন স্টেক, ভেজিটেবল স্যুপ ইত্যাদি। ইশুয়া রীতিমতো হা হয়ে গেছে। এত কিছু কখন করবে সে? আর বাড়িতে সবকিছু আছে কিনা ওটাও তো তার জানা নেই। এগুলো আমি কিভাবে? ইশুয়াকে আর কিছু বলতে দিল না সিনথিয়া। মান সম্মানের ব্যাপার, প্লিজ ম্যানেজ করো কোনোভাবে। ইশুয়াকে ঠেলে রান্নাঘরে পাঠিয়ে দিয়ে সব কটা বান্ধবী উচ্চস্বরে হেসে ওঠে। সিনথিয়া সবাইকে উদ্দেশ্য করে বলে, এবার বুঝবে মজা। ইশুয়া রান্নাঘরে ঢুকে দিশাহীন হয়ে পড়ে। রহিমা রান্নাঘরে ঢুকে বলে, এত গোলান সব আপনারে হেনস্থা করার ফোন দি ভাবি সাহেব। সে তো বুঝতেই পারছি। এখন কি করবেন? আমাকে তো চেনেননি, এবার হবে যেমন কুকুর তেমন মুগুর। বুঝলাম না। তোমাকে কিচ্ছু বুঝতে হবে না। আমি একটা লিস্ট দিচ্ছি, তুমি সামনের কোনো রেস্টুরেন্ট থেকে এগুলো আনার ব্যবস্থা করো। আচ্ছা। ইশু একটা লিস্ট তৈরি করে টাকা দিয়ে রহিমাকে বাড়ির পেছনে দরজা দিয়ে বাইরে পাঠায়। এদিকে সিনথিয়া ইশুয়াকে ঠিকমতো হেনস্থা করতে পেরেছে ভেবে ফ্রেন্ডদের সাথে খুশি মনে আড্ডা দিতে থাকে। 8 ঘন্টা পর খাবার না আসায় সিনথিয়া রান্নাঘরের দিকে তাকিয়ে চেঁচায়, হয়েছে সব কিছু, আর 5 মিনিট দাও। ওকে। এবার ফিসফিসিয়ে তুলি বলল, এই সত্যি কি এই মহিলা সব কিছু করে ফেলেছে? কি জানি, করলেই কি আর না করলেই কি। মানে? করতে পারলে আমরা খেয়ে দে পেট ভরাবো, আর বেচারি ভাবিজি খেটে মরলো। আর না পারলে সোজা কতগুলো কথা শুনিয়ে দিব সবাই মিলে। সবাই হাহা করে হেসে উঠল। ঠিক 5 মিনিট পর সত্যি সত্যি ইশু আর রহিমাকে নিয়ে খাবার হাতে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। সবাই অবাক হয়ে আছে। ইশু সবার সামনে খাবারের প্লেটগুলো রেখে বলল, সবাই শুরু করুন প্লিজ।
সবাই ইস্যুয়ার কথা শুনে যে যার মতো অর্ডার করেছে সে তার খাবার তুলে মুখে দিল। খাবারটা হাফ শেষ করার পর সবার পেটেই মোচড় দিয়ে ওঠে। এই আমার পেটটা এভাবে ডাকছে কেন? অন্য সবার মধ্যে কেউ বমি করতে করতে অজ্ঞান, আরও কারো নাক কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ইস্যুয়া অসহায় মুখে বললে, এ কি, সবাই খাবারটা শেষ করুন, এভাবে এটো কেন করছেন? ইস্যুয়ার কথায় কারো কানে গেল বলে মনে হলো না। সবাই কোনো রকম সিনথিয়াদের বাড়ি থেকে বিদায় নিল। বেচারি সিনথিয়া, সে তো উঠতেই পারছে না, তার মাথায় চক্কর দিচ্ছে, সোফায় কাত হয়ে শুয়ে পড়েছে সে। সবাই চলে যাওয়ার পর ইস্যুয়া আর রহিমা সবগুলো প্লেট নিয়ে কিচেনে ফিরে এলো। রহিমা হাসতে হাসতে শেষ। ইউ আর জেনাস ভাবি সাহেব। এটা জেনাস না, জিনিয়াস হবে। হে একই। চৌধুরী বাড়ির সকলে যে যার কাজ শেষ করে বাড়িতে আসে সন্ধ্যায়। ইস্যুয়া বারান্দায় বসে কফি খাচ্ছে আর ফোন ঘাটছিল। দরজায় খোলার আওয়াজ পেতে বারান্দার জানলা দিয়ে দেখলো কে এসেছে। রবিন রুমে ঢুকে বিছানায় চোখ বুজে শুয়ে পড়ে। গায়ে সারাদিনের পরিত্যক্ত ঘাম, ফ্রেশ হওয়ার প্রয়োজন, কিন্তু শরীর যেন মানছেই না। তারপরও অলসতা দূর করে সরিয়ে তাওয়ালে নিয়ে ওয়াশরুমে যায়। ইস্যুয়া বারান্দা থেকে রুমে আসে, সবকিছু পরিষ্কার আছে কিনা দেখে। সবকিছুই পরিপাটি গোছানো আছে, তাই সে সোফায় বসে ফেসবুকে ঢুকে। রবিন ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। একবার ইস্যুয়াকে আর চোখে দেখে তারপর চেঁচিয়ে রহিমাকে ডাকতে লাগলো। রহিমা, রহিমা, জি ভাবি সাহেব। এক কাপ কফি নিয়ে আয় তো। আনতেছি। কথাটা বলে রহিমা চলে গেল। রবিন বারান্দার দিকে এগিয়ে যাচ্ছিল। পেছন থেকে ইস্যুয়া বলে উঠল, আমাকে বললেই পারতেন। নো নিড দেন। ইস্যুয়া রবিনের কথায় চমকে ওঠে। এ কেমন আচরণ? রবিন বারান্দায় গিয়ে সন্ধ্যার আকাশ দেখতে থাকে। ইস্যুয়া ফোনে স্ক্রল করছিল। রহিমা চা নিয়ে রুমে ঢুকে। ভাইজান আপনার চা। রেখে যা। রহিমা চলে যায়। রবিন ফের বারান্দা থেকে ফিরে আসে। চায়ের কাপ হাতে তুলতে নিলেই গরম চাটা তার বুকের উপর পড়ে। আউচ! ইস্যুয়া দ্রুত এগিয়ে এসে বলে, আরে ধীরে, দেখে। রবিন তার বুকটা তোয়ালে দিয়ে মুছল। ফর্সা বুকটা মুহূর্তের মধ্যে লাল হয়ে ওঠে। ইস্যুয়া ফার্স্ট এড বক্স নিয়ে এসে বলে, দেখি দেখি। রবিন ইস্যুয়ার থেকে দুহাত পেছে গিয়ে দাঁড়ায়। তারপর বিছানার উপর রাখা শার্টটা হাতে নিয়ে বাইরে চলে যায়। চাপ বাবা, এমন করছেন কেন? মাঝের দুটো দিন এরকম অতিবাহিত হলো রবিন ইস্যুয়ার। রবিন নিজেকে সারাদিন কাজে ব্যস্ত রাখে, আর যে সময়টা বাড়িতে থাকে সে সময়টাতে ইস্যুয়ার সাথে কোনো কথা বলে না। ইস্যুয়া নানা অজুহাতে নানা বাহানায় কথা বলার চেষ্টা করে দেখেছে, কিন্তু রবিন তাকে সম্পূর্ণ এড়িয়ে চলছে। ব্যাপারটা নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকলে হতো, কিন্তু রবিন আজ খাবার টেবিলে প্রায় সকলের সামনে ইস্যুয়াকে অ্যাভয়েড করেছে খুব বিশ্রীভাবে। আজ ছুটির দিন থাকাতে ইস্যু অনেক ভালো খাবার রান্না করে সকলের জন্য। খাবার সার্ভ করার সময় ইস্যুয়া রবিনের পাতে মাছের মাথাটা তুলে দিতেই প্রচণ্ড রকমের রিয়াক্ট করে সে। আমি তোমার কাছে চেয়েছি? না মানে আসলে। যেচে দিতে আসো কেন? রবিন এক প্রকার রেগে খাবার টেবিল ছেড়ে উঠে যায়। ব্যাপারটা সবার চোখে বাঁধলো খুব বিশ্রীভাবে। ইস্যুয়া চোখে জল নিয়ে সবার সামনে থেকে লজ্জিত হয়ে রান্নাঘরে ছুটে আসে। ব্যাপারটাতে সিনথিয়া আর দেলোয়ার খান যেন খুব বেশি খুশি হয়েছেন। খাওয়া দাওয়া সেরে রিধিমা রবিনের সাথে এ বিষয়ে আলোচনা করবে বলে রবিনের সাথে দেখা করতে যায়। রিধিমা রুমে ঢোকার আগেই দরজায় নক করে। দরজা খোলা আছে। কি হচ্ছে কি এসব রবিন? কি হয়েছে আপনি? তোদের মাঝে কি কিছু হয়েছে? কাদের? কি বলছো এসব? রিধিমা যেন এবার রাগ ধরে রাখতে পারলো না, চেঁচিয়ে উঠল, তুই ইসুয়ার সাথে এরকম মিসবিহেভ করলি কেন, তা আবার সবার সামনে? দেখো আপু। দেখার কি আছে? যা দেখার নিজেই তো দেখলাম। মেয়েটা এমন কি করেছিল যে এইভাবে সিন ক্রিয়েট করলি? আমার কথাটা তো শুনবে। স্টপ, জাস্ট স্টপ। তোর কাছে আমার শোনার মতো কিছু নেই। তুই যা করেছিস একদম ঠিক করিস না। মেয়েটা কতটা লজ্জা পেয়েছে সবার সামনে। সরি আপু, আসলে তখন। রিধিমা রবিনকে বাধা দিয়ে বলল, সরি আমাকে নয়, ওকে বলে দিস। আর হ্যাঁ, তুই ওকে ঠকিয়ে বিয়ে করেছিস। ও নিজের ইচ্ছায় আসেনি এই বাড়িতে। সো ঈশ্বর সব কিছু দেখে রাখার, ওকে ভালো রাখার দায়িত্ব তোর। আচ্ছা। কেয়ারলেস কোথাকার। রবিনকে একগাদা কথা শুনিয়ে বকাবকি করে রেগে বেরিয়ে যায় রিধিমা। ঈশ্বর রান্নাঘরে দাঁড়িয়ে চোখের জল ফেলছিল। বাড়ির কথা খুব মনে পড়ছে তার। আজ পাশে বাবা থাকলে বাবার কোলে মাথা রেখে ঘুমোতো ইসুয়া। বাবার বড়ই আদরের মেয়ে ইসুয়া। বুকটা কেমন ভারী ভারী লাগছে তার। রান্নাঘরের লাইট জ্বালানো দেখে দিতি বেগম এগিয়ে যান। ইসুয়াকে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন,
কি রে মা, এখনো রুমে যাসনি? ইস্যু আড়ালে চোখ মুছার চেষ্টা করে। এই তো যাচ্ছি। চোখের জল লুকাচ্ছিস? না, কই না তো। আমার কাছে লুকাচ্ছিস? এমনিতেই বাড়ির জন্য খারাপ লাগছিল। দিতি বেগম ইস্যুর দিকে এগিয়ে এসে বলে, আমি জানি রবিনের ব্যবহারে মন খারাপ করেছিস, খুব কষ্ট হচ্ছে। ইস্যু আর নিচু হয়ে রইল। তোদের মাঝে কি কোনো ঝামেলা হয়েছে? না। তাহলে ছেলেটা এমন করলো কেন? হয়তো কাজের চাপ খুব। তাই বলে বইয়ের ওপর রাগ ঝাড়বে? হারামজাদাটা একবার আমার সামনে আসুক, তখন বোঝাবো। তুই যা, রেস্ট নে একটু। ইস্যু আর দিতি বেগম যে যার রুমে চলে যায়। ইস্যুয়া রুমে ঢুকে বিছানার উপর বসে। রবিন ইস্যুয়াকে কি করে সরি বলবে বুঝতে পারছিল না। ইস্যুয়া বিছানায় পিঠ লাগাতে যাবে তখনই বলে, মিস অধ্যাপিকা। ইস্যুয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় রবিনের দিকে। রবিন এগিয়ে এসে বলে, আই এম সরি, রিয়েলি সরি। ইস্যুয়ার যেন রাজ্যের অভিমান এসে ঘিরে ধরল। মুখ ফিরিয়ে শুয়ে পড়ে সে। রবিন খুব বিরক্ত হলো। ইস্যুয়ার সামনে গিয়ে খাটের উপর দু হাঁটু ভাঁজ করে বসে বলে, এই মেয়ে, তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? ইস্যুয়া অন্যদিকে ফিরে গেল আবারও। রবিন আগের জায়গায় বসে বলে, এদিকে ফিরো, এদিকে ফিরো বলছি। ইস্যুয়া রবিনের কথায় কান না দিয়ে ঘুমানোর ভান করে, চোখ বুজে থাকে। রবিন বিরক্ত হয়ে বলে, ভালোই ভালোই বলছি সরি অ্যাকসেপ্ট করো, নয়তো। ইস্যুয়া উঠে বসে রবিনের দিকে তাকিয়ে বলে, নয়তো কি? আগে বলো সরি অ্যাকসেপ্ট করেছো কিনা। না। কি বললেন? আপনি আজ কটা দিন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন, তাও বিনা কারণে। এটার জন্য কি সত্যিই আপনার সরিটা অ্যাকসেপ্ট করা উচিত? দেখো, আমি তোমার উপর অনেক জোর জবরদস্তি করেছি, তোমাকে ঠকিয়ে বিয়ে করেছি, তাই তোমাকে আর কোনো প্যারা দিতে চাই না। সেজন্য দূরে সরে থাকি তোমার কাছ থেকে। কিন্তু এভাবে মিসবিহেভ করার কি মানে? অ্যাট লাস্ট সব কিছুর জন্য সরি মিস অধ্যাপিকা। ওকে। থ্যাঙ্কস। আমাকে কি মেনে নেওয়া যায় না? মানে বুঝলাম না। আপনাকে সিনিয়র লাইফ পার্টনার বানাতে চাই। ইস্যুয়া যেন খুব অস্বস্তিতে পড়ে গেছে। সে ঘুমানোর অজুহাতে পাশ ফিরে শুয়ে পড়ে। রবিন আর জোর করে না তাকে। রবিন মনে মনে বলে, বরফ যখন গলতে শুরু করেছে তখন ওটাকে আমি পানি করেই ছাড়ব। শাহিদ কিছু করছিল তার স্টাডি রুমে। শিলা ছুটে এসে বলে, ভাইয়া। হ্যাঁ বল। শিলা একটা খাম এগিয়ে দিয়ে বলে, এটা তোমার প্যান্টের পকেটে ছিল। ইস, দেখলি, এটার কথা ভুলেই গিয়েছিলাম। আজ 2 দিন ধরে ফেলে রেখেছি। কি এটা? দেখিনি, দাঁড়া খুলে দেখছি। দেখ, জরুরি কিছু কিনা। শাহিদ খামটা খুলে পড়ল। তারপর শিলার দিকে তাকিয়ে বলল, একটা সরকারি ইনভিটেশন এসেছে তোর ভাইয়ের। কবে? কাল বিকালে। যাবে না? ওই সময়টাতে স্কুলে থাকবো, যাওয়া হবে না হয়তো। এটা এদিকে দাও তো, পেছনেও কি লেখা আছে যেন। শাহিদ খামটা উল্টো করে দেখলো। খামের উল্টো পাশে যাদের যাদের ইনভাইট করা হয়েছে তাদের নাম দেওয়া ছিল। নামগুলোর মধ্যে রিধিমা চৌধুরী আর সাদ আহসান। এ দুটো নাম দেখে শাহিদের কলিজায় মোচড় দিয়ে ওঠে। কি লেখা আছে ভাইয়া? আমাকে যেতে হবে, আমি কাল যাব। তুই আমার সাদা ফর্মাল ড্রেসটা ভালো করে তৈরি করে রাখিস তো। কথাটা বলেই শাহিদ কাগজটা টেবিলের উপর রেখে বেরিয়ে গেল। শিলা কিছু বুঝতে না পেরে এগিয়ে এসে টেবিলের উপর থাকা কাগজটা পড়তে লাগলো। সাদ ল্যাপটপে কিছু করছিল। রেহানা বেগম এলেন ছেলের রুমে। ছেলের সামনে চুপ মেরে বসে রইলেন। সাদ বুঝতে পারছে রেহানা বেগম তাকে কিছু বলতে এসেছে। কিছু বলবে মা? তুই রিদিমার সঙ্গে দেখা করলি, আমাকে কবে দেখা করাবি? সময় হলে দেখা হয়ে যাবে। না, আমি আজকে দেখা করব। জেদ করো না তোমা, তোমার জন্য কাজ ফেলে রেখে দেশে চলে এসেছি। এখন আর নতুন করে বায়না করো না প্লিজ। আমি কিছু শুনতে চাই না, আমাকে আজ রিদিমার সঙ্গে দেখা করাবি ব্যাস। ইম্পসিবল, হবে না মা। রিদিমার নাম্বারটা দে তো। কেন? ও নাম্বার দিয়ে তুমি কি করবে? ওকে আসতে বলি আমাদের বাড়িতে। ও জীবনেও আসবে না। তাহলে বাইরে কোথাও দেখা করতে বল। ও সময় নেই মা। আমাকে ওদের বাড়িতে নিয়ে চল তাহলে। ছোটদের মতো করছো কেন? আরে আমাকে নিয়ে চল না, আজ ছুটির দিন, বাড়িতে থাকবে রিদিমা। ওর সঙ্গে দেখা হয়ে গেল, আর ওদের বাড়ির লোকদের সঙ্গেও আলাপ হয়ে গেল। পারবো না আমি। আমি রেডি হচ্ছি, তুই বস।
শুনো তো, আরে রেহানা বেগম ছেলের কথায় কান না দিয়ে চলে গেলেন। সাদ জানে বলে কোনো লাভ হবে না, আজ তার মাকে নিয়ে যেতেই হবে। কথা শোনার পাত্রে উনি একেবারেই নন। ইস্যুও ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ আগে। রবিন এতক্ষণ ফোনে কল করছিল। ইস্যুও ঘুমিয়ে পড়েছে কিনা শিওর হয়ে সে ঘুমন্ত ইস্যুয়ার দিকে এগিয়ে আসে। মুখের উপর পড়ে থাকা চুলগুলো একটা আঙ্গুল দিয়ে সরিয়ে কানের পেছনে গুজে দেয়। নিজের ঠোঁট দুটো হালকাভাবে ছুঁয়ে দেয় ইস্যুয়ার কানে। ইস্যুয়ার বডি স্মেলটা খুব করে রবিনের নাকে বাজছে। কি মোহময় সে ঘ্রাণ! মাতাল করা প্রিয় মানুষটির গায়ের গন্ধে নিজেকে কন্ট্রোল করা যায়? রবিন ইস্যুয়ার গলায় চুমু খেলো। মুহূর্তের মধ্যেই জেগে গেল ইস্যুয়া। রবিনকে নিজের এত কাছে দেখে ভরকে যায় সে। ইস্যুয়ার শরীর কাঁপতে থাকে। আপনি? রবিন কি বলবে ভেবে পায় না, আমতা আমতা করে বলল, অ্যাকচুয়ালি চার্জারটা পাচ্ছি না, তাই দেখতে এলাম বালিশের তলায় আছে কিনা। রবিন যেন প্রাণে বেঁচে গেল। আর একটু হলেই ভুল বুঝতো ইস্যুয়া। রবিন চায় না নতুন করে আর দূরত্ব তৈরি হোক তাদের মধ্যে। বাইরে যাবে ঘুরতে? এখন? হ্যাঁ, তৈরি হয়ে নাও। আচ্ছা, না অন্য একদিন। অ্যাজ ইউর উইশ, মিস অধ্যাপিকা। রবিন রুমে থেকে বেরিয়ে নিচে ড্রয়িং রুমে গেল। রিধিমাও বসা ছিল ড্রয়িং রুমের সোফায়। রবিনকে দেখে একবার আর চোখে তাকায়। রবিন বসতে বসতে বলে, কি করছো আপু? বসে আছি। সে তো দেখতেই পাচ্ছি। তাহলে জিজ্ঞেস করছিস কেন? এমনিতেই। তুই এসব কাজ কবে থেকে করছিস? কিসের কাজ? আমাকে বোকা বানাতে আসিস না। সত্যি বুঝতে পারছি না আমি যে তুমি কিসের কথা বলছো। তুই ব্ল্যাক ভু। তখনই কলিং বেল বেজে উঠল। রবিন রিধিমার দিকে তাকিয়ে বলল, আমি দেখছি কে এলো। রবিন গিয়ে দরজা খুলে দেয়। দরজার বাইরে দাঁড়িয়ে আছে নিশুয়া আর তারেক সাহেব। নিশুয়া হালকা চিৎকার করে বলে ওঠে, সারপ্রাইজ। আরে শালি সাহেব আজে। তারপর তারেক সাহেবের দিকে তাকিয়ে বলে, আসুন আঙ্কেল, ভিতরে আসুন। তারেক সাহেব আর নিশুয়াকে নিয়ে রবিন ভেতরে এলো। নিশুয়া রিধিমাকে দেখে এগিয়ে গেল। কেমন আছেন আপু? হেই লিটল গার্ল, ভালো। তুমি কেমন আছো? হেব্বি ভালো। কেমন চলছে পড়াশোনা? ভালোই। আফজাল সাহেব আর দিতি বেগম সিঁড়ি দিয়ে নামছিলেন। তারেক সাহেবকে দেখে আফজাল সাহেবের মুখে হাসি ফুটে ওঠেন। তিনি এগিয়ে এসে বলেন, কি খবর বন্ধু? ভালো না, মেয়েটার খারাপ লাগছিল, তাই জানিয়ে চলে এসেছি। সে আপনার যখনই ইচ্ছা হবে চলে আসবেন, জানাতে হবে কেন? রিধিমা নিশুয়ার দিকে তাকিয়ে বলেন, চলো উপরে যাই আমরা। ইসুয়াকে সারপ্রাইজটা দেওয়া যাক। একদম। দরজায় আবারও বেল বাজলো। রিধিমা রবিনের দিকে তাকিয়ে বলল, দেখো তো কে এসেছে। দরজা খোলাই ছিল। রবিন গিয়ে দাঁড়াতেই সাদ আর তার মাকে দেখে অবাক। তাদের ভেতর নিয়ে আসে রবিন। রিধিমা সিঁড়িতে পা রাখতে যাবে, তখনই রেহানা বেগম বলে ওঠেন, রিদমামণি। রিধিমা অবাক হয়ে পেছন ফিরে, আন্টি আপনি? এসে বললাম আর কি। আর বলিস না, তোর সাথে দেখা করবে বলে আমার জান বের করে ফেলছিল। দিতি বেগম আর বাকি সবাই সাদের মায়ের সাথে পরিচিত হন। ইস্যুও নিচে নেমে এসে সবাইকে দেখে একেবারে অবাক। সাথে বাবা বোনকে দেখে তো খুশি হয়েছে অনেক বেশি। দিতি বেগম, সুরায়া খান আর ইস্যুয়া সবার জন্য হালকা নাস্তা তৈরি করতে লেগে পড়েন। রিধিমা রেহানা বেগমের সাথে কথা বলছে। রেহানা বেগম যেন এতদিনে সব কথা জমিয়ে রেখেছে রিধিমার জন্য। সাদ, রবিন আর নিশুয়া নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছে। কাল যাচ্ছিস তো? কোথায়? কোথায় মানে? তোর মনে নেই? কিসের কথা বলছিস? ও গড, রিদ, কাল আমাদের সেই গভর্নমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে ইনভাইট করা হয়েছিল যে। ও আচ্ছা, কাল নাকি? হায় রে খোদা, তুই এটাও জানিস না? কাল বিকেলে তৈরি থাকিস, আমি ড্রপ করে নেবো তোকে। তার প্রয়োজন হবে না, আমি একা চলে যেতে পারবো। বেশি বুঝিস না, যা বলো মনে থাকে যেন। রিধিমা সাদের কথার মাঝে নিশুয়া রবিন এসে হানা দিল। রবিন এগিয়ে এসে বলল, কি নিয়ে কথা হচ্ছে? দেখো, তোমার বোন ভুলেই গেছে কাল সেই নিমন্ত্রণের কথা। সে কি কালই নাকি? হুম। আপনি তুমি যাবে তো? দেখি অফিস টাইমের ফাঁকে সুযোগ পাই কিনা। তুই যাচ্ছিস, আর কোনো অজুহাত না। বললেই হয়ে গেল নাকি? আরে যাও তো আপনি, আমিও তো। থেমে যায় রবিন। সাদা রিধিমা রবিনের দিকে তাকিয়ে বলে, তুমিও তো কি? রবিন আমতা আমতা করে বলে, আমিও তো কাল ভার্সিটিতে যাচ্ছি। ভার্সিটি শেষ হলেই অফিসে জয়েন করে নেব। তুমি যাও আপনি। সাদা রবিন অনেক কষ্ট করে রিধিমাকে রাজি করায়।
দিতি বেগম, সুরায়া খান আর রেহানা বেগম একসঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন। ইসুয়া তাদের দিকে সিঙ্গারা আর চা এগিয়ে দিল। এই নিন আন্টি, স্পেশাল সিঙ্গারা খান। স্পেশাল সিঙ্গারা? বাঁধাকপির সিঙ্গারা। সবাই অবাক হয়ে সিঙ্গারাটা মুখে দিল। সিঙ্গারার মধ্যে আলুর পরিবর্তে বাঁধাকপি। ইসুয়া উৎসাহিত হয়ে ফলাফল জানার জন্য তিনজনের দিকে তাকিয়েছিল। অসাধারণ জাস্ট। আমার বৌমার এত গুণ। আসলে অনেক মজার, ধন্যবাদ একটা নিউ আইটেমের খাবার খাওয়ানোর জন্য। আমার মায়ের রেসিপি, আজ প্রথম ট্রাই করলাম, এত ভালো হবে আশা করিনি। বৌমা সবাইকে দিয়েছ নাস্তা? আপনাদের দিয়ে বিসমিল্লা করলাম। তারপর ইসুয়া ছাদে রিধিমার, রবিন, সাদ আর নিশিয়াদের সাথে কাছে যায়। ইসুয়াকে দেখে রিধিমা এগিয়ে যায়। ইসুয়া, তোমার এগেইন ভার্সিটিতে জয়েন করা উচিত। ইয়ে মানে? কাল থেকে শুরু করবে আবার। গ্রেট ডিসিশন। কিন্তু? কিসের কিন্তু? কোনো কিন্তু ভিন্তু নয়। ইসুয়া দেখ, বিবাহিত জীবনের আচর পড়তে দিও না ক্যারিয়ারে। আচ্ছা, সবাই যখন এত করে বলছেন আমি ভেবে দেখব। নিশোয়া, তুমি চুপ কেন? আপনাদের কথা শুনছি। ও চুপ থাকলেই ভালো, বকবক শুরু হলে আর বন্ধ হয় না সহজে। তোমার মতো গোমরামুখী হব নাকি? না বোন, তোর আমার মতো হওয়া লাগবে না। মাই শালি সাহেবা, বেটার দ্যান ইউ। হয়েছে, রতনে রতন চেনে। সবাই হাহা করে হেসে ওঠে। সবাই অনেক মজা করে গল্পগুজব করে বিদায় নিয়ে বাড়িতে চলে যায়। রাতে ডিনার সেরে ইসুয়া রুমে এসে অস্বস্তিতে পড়ে গেল। রবিন শুয়ে আছে বিছানার মাঝ বরাবর। একদিন দুজনের মধ্যে মনোমালিন্য একটু বেশি থাকাতে কেমন গেছে রাতের সময়গুলো সেটা একেবারে খেয়াল করেনি দুজনের কেউই। ইসুয়া হালকা কেসে তার উপস্থিতি জানান দেয়, কিন্তু রবিন তো নাসর বন্দা, বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপছে সে। আরেকটু ডান দিকে সরে গেলে আমার জন্য সুবিধা হতো। কেন, তোমার কি কোনো ছোঁয়াচে রোগ আছে? মানে? আছে নাকি তাই বলো। না, নেই। আমারও নেই। তাহলে কারোরই যেখানে ছোঁয়াছুঁই কোনো রোগ নেই সেখানে সরে সরে থাকতে যাব কেন? কোন দুঃখে? পাশাপাশি শুয়ে পড়ুন মিস অধ্যাপিকা। ইসুয়া কথা বাড়ালো না। রবিন আবারও বলল, আমার প্রতি ভালোবাসা মায়া থাকুক আর না থাকুক, বিশ্বাসটা রাখলে খুব খুশি হব। ইসুয়া শুয়ে পড়ে এক পাশ ফিরে। রবিনও লাইট অফ করে বিছানায় গা এলিয়ে দেয়। অন্ধকারে দুটো মানুষ একই রুমে একই বিছানায়। বিছানাতে দূরত্ব খুব একটা না থাকলেও তাদের মনে রয়েছে হাজার হাজার মাইলের দূরত্ব। ইসুয়া আর রবিনের নিঃশ্বাসের আওয়াজে ভারী হয়ে আছে রুমের পরিবেশ। কোনো কথা নেই, শব্দ নেই। দুজনের নিঃশ্বাস যেন সারা রুম জুড়ে পায়চারি করছে। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। ওই ড্রেসগুলো পরতে বারণ করছেন কেন? সেটা আপনার না জানলেও চলবে। আসলে আজ একটা ড্রেস পরতে খুব ইচ্ছে করছিল, পরিনি আর, আপনার কথাটা মনে হওয়াতে। কোন কালারেরটা? ব্ল্যাক রেড। আচ্ছা, কাল শপিং থেকে একটা নিয়ে আসবো। আশ্চর্য, ঘরের ড্রেস থাকতে আপনি সেম ড্রেস আবার কিনে আনবেন? হ্যাঁ, তারপরও ওইটা পরা যাবে না এখন। কিন্তু কেন? বলতে পারবো না, ঘুমাও এখন। আগে বলুন। শুনবে? সত্যি? বলুন। রবিন তার মুখটা ইসুয়ার কানের কাছে নিয়ে আসে। অন্ধকারে রবিনের নিঃশ্বাসের গরম হাওয়া ইসুয়ার কানে লাগতেই শিউরে ওঠে সে। ওই ড্রেসগুলোতে আপনার পিঠের জোড়া তিলখানা স্পষ্ট দেখা যাবে। ইসুয়ার চোখ দুটো মার্বেলের মতো বড় বড় রূপ ধারণ করলো। রবিন আবারও বলল, এখন আপনি এমন পরিস্থিতিতে আমার সামনে ঘোরাঘুরি করলে কান্ট কন্ট্রোল মিস অধ্যাপিকা। মানে? এখন ডিটেলসে বলতে হবে নাকি? বেহায়া কথাবার্তা যাবে না কখনো। রবিন উচ্চ স্বরে হেসে ওঠে। ইসুয়া চরম বিরক্ত হয়ে বলল, আপনি কি করে জানলেন আমার চূড়া তিলের কথা? আপনি প্রথম দিন ভার্সিটিতে পিঠ খোলা রেখে শিক্ষকতা করতে গিয়েছিলেন বিধায়। আপনি সেই ছেলেটা? কোন ছেলেটা? যে আমাকে বলেছিলেন। জি, দুর্ভাগ্যবশত আমি সেই ছেলেটা। ইসুয়া রবিনের কথা শুনে চুপ মেরে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর, থ্যাঙ্কস এ লট অ্যান্ড গুড নাইট। ধন্যবাদ কেন? সেদিন হেল্প করার জন্য। ইসুয়া রবিনের মাঝে নিস্তব্ধতা নেমে এলো। রাতটা কাটতে থাকে নতুন সকালের আগমনের উদ্দেশ্যে।
পরের দিন সকালে সবাই ব্রেকফাস্ট করে যে যার কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেল। রবিন আর ইশুয়া একসঙ্গে ভার্সিটির উদ্দেশ্যে বেরোতে যাবে, তখনই সিনথিয়া এসে যোগ দিল। রবিন গাড়ি ড্রাইভিং সিটে বসে যে ইশুয়াকে গাড়িতে উঠতে বলল, তখনই সিনথিয়া ইশুয়াকে হালকা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে নিজেই উঠে বসলো রবিনের পাশে। সিনথিয়া ইশুয়ার দিকে তাকিয়ে বলল, সরি, আমি পিছনে বসতে কমফোর্টেবল নই, কিছু মনে করো না প্লিজ। ইশুয়া মুখ গোমরা করে বলল, ইটস ওকে, নো প্রবলেম। থ্যাঙ্কস। ইশুয়া যেই গাড়ির পেছনের সিটে উঠতে যাবে, তখনই এই শহরের সবচেয়ে দামি গাড়িটা তার অন্য পাশে এসে দাঁড়ালো। গাড়ির ড্রাইভিং সিটে বসা রিধিমা তার মাথাটা গাড়ি থেকে বের করে ইশুয়াকে উদ্দেশ্য করে বলল, কোনো সমস্যা না থাকলে আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। ইশুয়া কেন, কারো সাধ্য নেই রিধিমার মুখের উপর না করার। আজ পর্যন্ত কারো ভাগ্য ছিল না রিধিমার পাশে বসার, আর আজকে রিধিমার নিজ থেকে কাউকে বলছে ড্রপ করার কথা। ইশুয়া উঠে বসে রিধিমার পাশে। রিধিমা রবিনের দিকে তাকিয়ে বলে উঠে, যে জিনিসের দায়িত্ব নিতে পারবি না সেটার দায়িত্ব নিতে আগ বাড়িয়ে যাস কেন, স্কাউন্ড্রেল। রবিন মিনমিনিয়ে বলল, আমি কি করলাম? বাই, টেক কেয়ার গাইস। ইশু আর রিধিমা গাড়ির স্পিড বেড়ে গেল। রবিন একবার সিনথিয়ার দিকে তাকিয়ে রেগে ফুল স্পিডে গাড়ি ছাড়লো। সিনথিয়ার যেন কোনো কিছুই গায়ে লাগছে না, না বোঝার ভান ধরে রবিনের পাশেই বসে আছে সে। রিধিমা ইশুয়ার ভার্সিটির সামনে গাড়ি থামালো। ইশুয়া নামতে যাবে, তখনই রিধিমা বাধা দেয়। ইশু আর চোখে তাকায় রিধিমার দিকে। কিছু বলবে আপু? 2 মিনিট বস, কথা আছে। হ্যাঁ বলো, কি বলবে? আর ইউ ক্রেজি ইসুয়া? কেন আপু, আমি কি করলাম? দেখ, বিয়েটা যেভাবেই হোক হয়েছে তো। তুমি অস্বীকার করলেও বাইরের দুনিয়াতে সবার সামনে এখন তুমি রবিন চৌধুরীর ওয়াইফ। তাই বলছি, এখন সম্পর্কটাকে স্বীকৃতি দাও, নয়তো পরে অনেক দেরি হয়ে যাবে। আমার সময়ের প্রয়োজন। কত সময় লাগবে? নাও, তারপরেও একটা সলিড ডিসিশন জানাও রবিনকে। এভাবে অন্যের সাথে নিজের লাইফ পার্টনারকে ছেড়ে দিতে নেই, অধিকার দেখাতে চেষ্টা করো। ভালোর জন্যই বললাম, বাকিটা তোমার ইচ্ছা। ইশুয়াকে বিদায় জানিয়ে রিধিমা চলে গেল। রিধিমার কথাগুলো বারবার বাজতে থাকে ইশুয়ার কানে। সত্যিই তো, নিয়তি কারো হাতে নেই। এখন কি করবে ইশুয়া? ভাবছে সে। মেনে নিবে সব কিছু? রবিনকে সুযোগ দেওয়া কি দরকার? ইশুয়া ফার্স্ট ইয়ারের ক্লাস নিচ্ছিল। রবিন আর সিনথিয়া মাঠের মাঝখানে দাঁড়িয়ে বাকি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। ইশুয়া ক্লাসরুমে আছে ঠিকই, কিন্তু চোখ দুটো রবিনকে যেন কড়া পাহারা দিচ্ছে। রবিন মাঠের মাঝখানে একটা বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পাশে বসে আছে শুভ, তার বরাবর সামনে নয়নতুলি আর সিনথিয়া। রবিন হেসে এসে উঠে কিছুক্ষণ পরপর। এই হাসিটা আজ ইশুয়ার কাছে দুনিয়ার সবচেয়ে সুন্দর হাসি মনে হচ্ছে। হঠাৎ সিনথিয়া রবিনের কাঁধে হাত রাখে। ইশুয়ার কপালে ভাঁজ পড়ে। তারপর সিনথিয়ার হাত রবিনের শার্টের কলারে গেল। ইশুয়া দূর থেকে সবকিছু ভালো করেই দেখতে লাগলো। রবিন কিছুই বলছে না সিনথিয়াকে। ইশুয়ার ভীষণ রাগ হলো। সে তার রাগ দমন করতে পারছে না। যেন আজ রবিন অনেকক্ষণ আড্ডা দিয়ে কোনো একটা কাজে ভার্সিটির দোতলায় যাচ্ছে। ইশুয়া যেন এই সুযোগটাই খুঁজছিল। রবিন লাইব্রেরিতে ঢুকলো। লাইব্রেরিটা একদম ফাঁকা। এখন প্রায় সব স্টুডেন্টই ক্লাস করছে বিদায় কেউ নেই আপাতত। রবিন কর্নারে একটা বুক সেলফের দিকে এগিয়ে গেল। ধরম করে দরজা লাগানোর আওয়াজ হতেই পেছন ফিরল রবিন। রীতিমতো ইশুয়াকে দেখে অবাক সে। তুমি? কেন, অন্য কেউ আসার কথা ছিল নাকি? হোয়াট? ইশুয়া এগিয়ে এসে রবিনের কলার চেপে ধরে। রাগে ফর্সা গাল দুটো টমেটো হয়ে আছে। কি হয়েছে? সিনথিয়ার সাথে এত ঘেঁষাঘেঁষি কিসের? রবিন ব্যাপারটা বুঝতে চেষ্টা করছে। ইশুয়ার কপাল গলায় হাত দিয়ে বলে, জ্বর তো নেই, কিছু খেয়েছো নাকি? আর একবার সিনথিয়ার সাথে দেখলে আপনাকে খাবো, একেবারে গিলে খাবো। রবিন দুষ্ট হেসে বলে, জেলাস? সো হোয়াট, আমার বর, আমি জেলাস হতেই পারি, এতে অসুবিধার কিছু নেই। ইশুয়া রবিনের কলার চেপে ধরে কাছে টেনে এনে নাকে নাক ঘষে বলল, অন্য মেয়েদের সাথে মিশতে লজ্জা করে না? ঘরে বউ রেখে পরনারীতে। আর কিছু বলতে দিল না ইশুয়াকে রবিন। ইশুয়ার কোমর জড়িয়ে কাছে টেনে বলে, এরকম বউ বউ অধিকার দেখালেই হতো আগে। ইশুয়া লজ্জায় নেতিয়ে পড়ে। রবিন ইশুয়ার কপালে একটা চুমু খেলো, তারপর বলল, মহারানীর আদেশ শিরোধার্য। ক্লাস রেখে এসেছি, এখন যাই। রবিন ইশুয়ার হাত শক্ত করে ধরে চলে গেল। যাবে যাবে। যেতে দিন, যেতে হবে। রবিন হাত ছেড়ে দিল। ইশুয়া লাইব্রেরির দরজায় দাঁড়িয়ে পেছন ফিরে তাকিয়ে বলল, নারী মন বুঝতে শেখো প্রিয়,
হাত ছাড়তে বললেও ধরে রাখতে শেখো। রবিন হেসে একটু জোরেই বলে উঠল। লাভ ইউ মিস অধ্যাপিকা, লাভ ইউ সো মাচ। ইশুয়া হেসে বেরিয়ে গেল। রবিন যেন আজ পুরো আকাশটাই হাতে পেয়েছে, মনে মনে বলে, এটা তুমি কি করলে অধ্যাপিকা? এবার যে শুধু জ্বলতে হবে তোমাকে, এতদিন অনেক জ্বালিয়েছো আমাকে। বিকেল 4টা। অফিসের নিচে দাঁড়িয়ে আছে সাদের গাড়ি। সাদ দুবার কল করে রিধিমার নাম্বারে। রিধিমা 2 মিনিট পর বেরিয়ে আসে অফিস থেকে। সরি ফর লেট। ওকে, জলদি ওঠো। রিধিমা গাড়িতে উঠে বসে। সাদ ড্রাইভ করছে। 15 মিনিট পর কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছায় সাদ রিধিমা। অতিথিদের আসনে 2 নম্বর সারিতে এসে বসে দুজন। শুরুতেই কিছু গণ্যমান্য ব্যক্তি বক্তব্য রাখেন, তারপর কিছু বিনোদন নাচ দেখানো হয়। সবশেষে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা প্রথম শ্রেণীর লোকদের কিছু সমর্থন দেওয়া হবে। এখন সবার নাম ঘোষণার করা পালা। রিধিমা আর সাদ মনোযোগ দিয়ে শুনছিল স্টেজের দিক থেকে আসা কথাগুলো। হঠাৎ পাশে কাউকে বসতে দেখে ফিরে তাকালো সাদ। কেমন আছিস দোস্ত? শাহেদকে দেখে মাথা গরম হয়ে গেল সাদের। রাগ কন্ট্রোল করতে হয় কি করে এটা ডক্টররা ভালো করেই জানে, তাই চুপচাপ সামনে তাকালো পুনরায় সাদ। কিরে, কথা বলছিস না যে? রিধিমা এবার চোখ পাকিয়ে তাকালো শাহেদের দিকে। রিধিমার দিকে তাকিয়ে শাহেদ বলল, কেমন আছেন প্রিয়দর্শনী? আমরা একটা ইভেন্টে এসেছি, ফালতু কথা বলার জায়গা এটা নয়। শাহেদ সাদের কাঁধে হাত রেখে বলে, রিধিমার রাগের পিছনে না হয় কোনো কারণ আছে, তুই কেন কথা বলছিস না বলতো? রুচি নেই তোর সাথে কথা বলার। এভাবে রিয়্যাক্ট করছিস কেন? অন্তত তোর মতো চিট তো করছি না। হৃদের সাথে এভাবে চিট করতে লজ্জা করো না তোর? হ্যাঁ? ও, এই একই ব্যাপারে দুজন ক্ষেপে আছিস আমার উপর। রিধিমা দুজনের দিকে তাকিয়ে বলল, শাট আপ! কি হচ্ছেটা কি? তোমাদের জন্য কিছু বুঝতেও পারছি না। তখন মঞ্চের দিক থেকে আওয়াজ এলো। একটু আগে যাকে সম্বর্ধনা জানানো হলো তিনি আর চৌধুরী। উনি স্পেশাল অফিসার অফ। শোন, তোদের বিষয়টা এক্সপ্লেন করতে দে। ইস, শুনতে পেলাম না। বাজে কথা না বললেই নয় এখানে। আমরা কেউ তোর কোনো অজুহাত শুনতে চাই না। কথা না শুনে জাজ করা ঠিক না। তখনই মঞ্চের দিক থেকে আওয়াজ আসে, সাদ আহসান বেস্ট ডক্টর, দেশের উজ্জ্বল ভবিষ্যতের হাতে সম্বর্ধনা তুলে দেব আমরা। সাদ অ্যানাউন্সমেন্ট শুনে এগিয়ে গেল মঞ্চের দিকে। সাদ উঠে যাওয়ার পর রিধিমার পাশে এসে বসে সাদ। রিধিমা আর চোখে তাকায় একবার, তারপর আবারও সামনে দৃষ্টি দিল। শাহেদ তার কাপা কাপা হাতে রিধিমার হাতে হাত রাখলো। তুমিও একবার সুযোগ দিবে না আমাকে প্রিয়দর্শিনী? একটা সঠিক জায়গা নয়, হাত ছাড়ুন। হাত সরিয়ে নিল শাহেদ। সাদ যথাস্থানে ফিরে এসে নিজের আসনে শাহেদকে দেখে মনে মনে খুব ক্ষিপ্ত হলো, কিন্তু প্রকাশ করলো না। সাদ বসতে বসতে বলে, তা হঠাৎ হাই স্কুলের টিচার এই অনুষ্ঠানে? শাহেদ কিছু বলতে যাবে, তার আগে স্টেজ থেকে এখন সম্বর্ধনা নিতে মঞ্চে আসবে গোয়েন্দা বিভাগের হেড শাহেদ শাহরিয়ার। সাদ হা হয়ে গেল। রিধিমার কোনো হেরফের নেই। শাহেদ এগিয়ে যায় স্টেজের দিকে। সাদ রিধিমার দিকে তাকিয়ে বলল, শাহেদ সিআইডি অফিসার? হুম। তুই জানতিস? 2 দিন আগে জেনেছি। ও মাই গড, পিওর চিটার। সারা গোয়েন্দা হয়ে লোক ঠকিয়ে বেড়াচ্ছে। সম্বর্ধনা হাতে ফিরে এসে নিজের আসনে বসে শাহেদ। মুখে আর কোনো কথা ফুটলো না তার। তিনজনই চুপ মেরে আছে। এ যেন একজন আরেকজনের অন্তরে সব লুকায়িত তথ্য জানার চেষ্টা চালাচ্ছে নীরবে। এখন সম্বর্ধনা নেওয়ার পালা লন্ডন বিজনেস টাইকন রিধিমা চৌধুরী। আমাদের দেশের অর্থনীতিতে যার ভূমিকা ব্যাপক। একে একে সকলেই সম্বর্ধনা হাতে তুলে নিল। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পালা। সাদ আর রিধিমা এগিয়ে যাচ্ছিল গাড়ির দিকে। পেছন থেকে ডেকে উঠে শাহেদ। শাহেদের ডাকে পেছন ফিরে তাকালো সাদ। রিধিমা পেছনে ফিরল না, থমকে দাঁড়ালো শুধু। ওরকম পেছনে ফেরার অভ্যাস সে অনেক আগেই ত্যাগ করেছে। প্রবলেম কি তোর? দেখ, তোর সাথে ঝামেলা করার কোনো ইচ্ছে আমার নেই। আমি শুধু রিধিমার সাথে কিছু কথা বলতে চাই। রিধিমার দিকে এগিয়ে যায় শাহেদ। সাদ অপলক তাকিয়ে থাকে। শাহেদ রিধিমার পাশে দাঁড়িয়ে বলল, আমার সঙ্গে 2 কাপ কফি খাওয়ার সময় হবে তোদের, প্লিজ? রিধিমা